চলো তাহলে আমরা শুরু করি। আমাদের আলোচনার বিষয়বস্তু আজ হবে থিওরিটিক্যাল পার্ট থেকে একটা বিষয় হবে নিউ ইনস্টিটিউশনালিজম। আমরা খুব গভীরে যাব না, কারণ খুব গভীরে কিছু জিজ্ঞেসও করে না, বেসিক জিনিসগুলোই জিজ্ঞেস করে, কিন্তু আমাদের সেগুলোই জানা নেই। তো সেগুলোই দেখো, এবং আমারও বেসিক মানে জানো সেটা অনেকটা গভীরেও আবার আমি যাইও। তো দেখা যাক কতটা গভীরে যেতে পারি, কতটা উপরে উপরে আলোচনা করতে পারি। তো আমরা এই আলোচনাটি করতে গেলে সবার আগে তোমাদের কিছুটা একটু 10 সেকেন্ড পজ নিয়ে একটুখানি ভেবে নাও যে তোমরা নিউ মানে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ যেটা তোমাদের আমি পড়িয়েছিলাম কম্পারেটিভ পলিটিক্সে, অনেকদিন আগে হয়েছিল, শুরুর দিকে একেবারে হয়েছিল। তো তখন আমি তোমাদের কি কি পড়িয়েছিলাম একটুখানি ভেবে নাও যে সেখানে কি কি ছিল, বা নিজের কাছে নিশ্চয়ই খাতাপত্র রয়েছে, মেটেরিয়ালটাও রয়েছে, সেখানে দেখে নাও যে যখন আমি তোমাদের ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ পড়িয়েছিলাম তখন সেখানে কি কি ছিল। তো ইনস্টিটিউশনাল এবং তবে মানে এখানে তোমরা আজ আজ অনেকে নতুন জয়েন করেছো, আবার 2-1 দিন আগেও কিছুজন জয়েন করেছো, সো তাদের সুবিধার জন্য বলে দিই যে তোমাদের চাপ নেই, আমি আগে যা পড়িয়েছি সেগুলো রিপিট করব। মানে আজকের টপিকটাকে বোঝার জন্য কোনো রকমভাবে আগের ক্লাসটি যে অতি অবশ্যই তোমাদের করতেই হবে ওই রকম কোনো ব্যাপার নেই। আমি দেখবে সেই আগের ক্লাসটিকেও রিপিট করিয়ে দেবো এখানে বলতে বলতেই, এবং এটা কম্প্যারিজনও করে দেবো, তখন আরও আন্ডারস্ট্যান্ডিং তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর পুরো ক্লাসটাই যদি তোমরা শুনতে চাও, যেটা 1.5-2 ঘন্টা ধরে হয়েছে, সেটা তোমরা ওখানে পেয়ে যাবে পিওয়াইকিউতে, মানে পুরোনো ক্লাস লেকচার লিস্টে তোমরা পেয়ে যাবে। লিঙ্কটা আমি তোমাদের দিয়েও দেবো গ্রুপে। তো যাই হোক, যখন আমরা নিউ ইনস্টিটিউশনালিজম নিয়ে চর্চা করছি তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে আমরা অলরেডি ইনস্টিটিউশনালিজম বা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বলে একটা পার্ট বা বিষয় আমরা পড়ে এসেছি কম্পারেটিভ পলিটিক্স, এবং শুরুতেই আমরা পড়েছি। মনে করে দেখো সেখানে তিনটে বেসিক অ্যাপ্রোচ ছিল, যেটাকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ কম্পারেটিভ পলিটিক্সও বলা হয়। তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ কম্পারেটিভ পলিটিক্সে আমরা জানি তিনটে বেসিক অ্যাপ্রোচ ছিল। নাম্বার 1 হিস্টোরিক্যাল ফিলসফিক্যাল অ্যাপ্রোচ, নাম্বার 2 হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, আর নাম্বার 3 হচ্ছে আমরা জানি লিগাল অ্যাপ্রোচ। সো ফিলসফিক্যাল, হিস্টোরিক্যাল এবং লিগাল, এই তিনটে অ্যাপ্রোচকে আমরা কম্বাইন্ড বলার চেষ্টা করেছিলাম সেখানে, বা বুঝেছিলাম যে তিনটেকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বলা হয়, এবং এগুলোকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও বলা হয়। তার কারণ এরা নর্ম্যাটিভ একটা আইডিয়াকে প্র্যাকটিস করে। হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের ফিলসফিক্যাল অ্যাপ্রোচের মধ্যে তাদের ফিলসফির বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই দাঁড়িয়ে আছে নর্ম্যাটিজমের উপরে, আদর্শবাদ বা ভাববাদের উপরে তাদের দাঁড়িয়ে আছে, যেখানে বেসিক্যালি তারা স্টেটের একটা গার্জিয়ানশিপকে মেনে নেয়। এবং আমরা দেখেছি যে স্টেটের গার্জিয়ানশিপের পাশাপাশি তারা আমাদের মানে এবং গার্জিয়ানশিপের মধ্যেই আমরা দেখেছি যে সেখানে কি হওয়া উচিত নয়, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক নয়। তো এই ধরনের শুড টু এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আমরা দেখেছি সেখানে যে উচিত অনুচিত, ন্যায় অন্যায়, ভালো মন্দ, এই সমস্ত বিষয়গুলো নির্দেশ করে দেওয়ার একটা জায়গা ছিল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের এই ফিলসফিক্যাল পার্টে। তো আমরা সেখানে যদি একটু অনেক গভীরে তোমরা যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা জানো যে তোমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যারা পড়েছো তারা জানবে যে সেখানে প্লেটো, অ্যারিস্টটলের এই সমস্ত থিঙ্কার্সদের নাম চলে আসে। বেসিক্যালি এরা এই ফিলসফিক্যাল অ্যাপ্রোচকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, যেখানে স্টেটের একটা বড় রোল আছে এটা বলার চেষ্টা করে। এবং স্টেটের রোলটা হচ্ছে এটাই যে গার্জিয়ানের মতো এটা করা ঠিক ওটা করা ঠিক নয়, এটা করা উচিত সেটা করা উচিত নয়, এটা ঠিক এটা অন্যায় ওটা অন্যায়, এই সমস্ত কথাগুলো আমাদের গার্জিয়ানরা যেমন বলে, ঠিক একই রকম ভাবে আমরা সোসাইটির মধ্যে যখন বসবাস করছি তখন এই কথাটা বলার, বা একটা দেশের মধ্যে যখন আমরা বসবাস করছি, একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করছি, তখন সেই রাষ্ট্র বা স্টেটের এটা হচ্ছে ডিউটি যে সে আমাদের জন্য ডিসাইড করে দেবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা নির্ভুল, এই সমস্ত বিষয়গুলো, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই সমস্ত বিষয়গুলো ডিসাইড করে দেবে। তো এগুলো ছিল আমাদের ফিলসফিক্যাল অ্যাপ্রোচের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেখানে তারা এটা বলার মধ্য দিয়ে নির্দেশ করে দিচ্ছে যে যেটা ভালো সেটাকেই করতে হবে, যেটা ন্যায় সেটাকেই করতে হবে, যেটা উচিত সেটাকেই করতে হবে, এর বাইরে অন্য কিছু করা যাবে না। এবং আমরা দেখেছি যে তাদের এই আলোচনাটা মোটামুটি ভাবে, যেহেতু স্টেটের একটা বড় রোল এক প্রকার উঠে আসছে যে সমাজটিকে পরিচালনার জন্য, সমাজের প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য, তাই তাদের ফোকাসটা ছিল স্টেটের ডিউটিটাকে কিভাবে আরো বেশি করে নির্ধারণ করা যায়, স্টেটের ডিউটিটাকে আরো কিভাবে নির্ধারণ করা যায়
স্টেটের ফাংশনস গুলিকে আরো কিভাবে বোঝা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা চর্চিত ছিল বা তারা আলোচনা করতো। এবং আমরা দেখেছি, যেমন তোমরা যদি অ্যারিস্টটলের কথা বলো বা প্লেটোরও কথা বলো, তো আমরা দেখেছি সেখানে স্টেটকে ক্লাসিফাই করেছে, সেখানে স্টেটের যে ক্লাসিফিকেশনস গুলো। হ্যাঁ, কত রে? ওকে, আমি পে করে দিচ্ছি। তো সেখানে আমরা এগুলো দেখেছি, তারপরে সেই আলোচনার পরে আমরা দেখেছি অ্যারিস্টটলকেও সেই আলোচনাটাকে একটু এখানে এক্সটেন্ড করতে, বাট খুব বেশি যে, বাট তিনি ফিলোসফিক্যাল অ্যাপ্রোচে যে বাইরে বেরিয়েছেন তা কিন্তু নয়। তো আমরা সেখানেও কি দেখেছি, কিন্তু যে তিনিও স্টেটের ক্লাসিফিকেশন করলেন, এবং করার মধ্য দিয়ে আমরা কি দেখলাম, যে স্টেটের ক্লাসিফিকেশন বা কনস্টিটিউশনের ক্লাসিফিকেশন করলেন, স্টেটের ক্লাসিফিকেশন করলেন, এবং করার মধ্য দিয়ে তিনি বেস্ট ফর্মটিকে বুঝে নেওয়ার চেষ্টা করলেন। এবং তিনি এক প্রকার পলিটির মতো একটা ফর্মকে তিনি কিন্তু সেখানে বেস্ট বলে সেখানে ডিসাইড করছেন। অন্যদিকে ডেমোক্রেসিকে তিনি কিন্তু খারাপের তালিকায়, মানে সব থেকে খারাপের তালিকায় বলতে পারেন, সব থেকে খারাপ না, মানে ভালোর মধ্যে যেটা খারাপ হতে পারে সেটাকে তিনি চুজ করলেন। তো এইরকম ভাবে আমরা দেখেছি যে ডেমোক্রেসির আগেও তিনি ভ্যালু দিয়েছেন পলিটিকে। তো এইরকম একটা যখন বা একটা পলিটির একটা বলতে পারো যে একটা 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 মন্দ একটা ফর্ম যদি বলো, তাহলে সেটা আমরা দেখেছি যে সেখানে তিনি সেটা করেছেন, যে ডেমোক্রেসিকে তুলে ধরেছেন। তো ডেমোক্রেসিতে যখন আমরা দেখতে পাচ্ছি যে ডেমসের ক্রেসি, অর্থাৎ যেটাকে আমরা বলি জনগণের শাসন, সেই জনগণের শাসনটাকে তার পছন্দ হলো না। তিনি কি কোনটাকে পছন্দ করলেন না, যেটা ওই অভিজাততন্ত্রদের বা অ্যারিস্টোক্রেসিদের সঙ্গে, যেটাকে অ্যারিস্টোক্রেসি আর মনার্কির সঙ্গে মনার্কির ফর্ম মিলিয়ে বেসিক্যালি যেটা তৈরি হয় সেটা। তো স্বাভাবিকভাবে আমরা সেখানে দেখেছি কি, যে সেখানে এক প্রকার কোথাও গিয়ে একটা এলিটিজমকে তিনি প্র্যাকটিস করেছেন। এবং এই এলিটিজম বলতে সেখানে বেসিক্যালি সেই সময়কার যারা হচ্ছে অভিজাত এবং একটা কোর গ্রুপে বিলং করছেন, একটা কোর ইনস্টিটিউশনে বিলং করছেন, তাদের বা সমাজটা পরিচালনার জন্য যাদের রুলস রেগুলেশনস গুলো অ্যাপ্লিকেবল হয় তাদেরকে তিনি ভ্যালুস দিয়েছেন। এইরকম ভাবে আমরা দেখবো যে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ বেসিক্যালি কি করেছে। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ এইরকম ভাবে আমরা দেখতে পেয়েছি যে তাদের নিয়ম কানুনগুলোকে বা আলোচনার বিষয়বস্তুগুলোকে আমরা দেখতে পেয়েছি যে স্টেটের মতো একটা অর্গান, এবং স্টেটটিকে পরিচালনা যারা বেসিক্যালি করছে ওই কয়েকজন মানুষ বা একটা ছোট্ট নির্দিষ্ট গোষ্ঠী, এবং তাদের নিজেদের একটা ছোট্ট সংবিধান, এবং সেই সংবিধানের মধ্যে কতগুলো নিয়ম কানুন, ওগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা ফিলোসফিক্যাল অ্যাপ্রোচে এই সমস্ত বিষয়গুলো দেখেছি। আমরা এরপরে যদি তোমরা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের কথা বলো, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে যেটা নিউ ইনস্টিটিউশনালিজম যাকে বলা হচ্ছে, তো তার সেকেন্ড থিওরিটা হচ্ছে আমরা পেয়েছিলাম, অ্যাপ্রোচটা পেয়েছিলাম হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ আমরা কি দেখেছি, যে না ইতিহাসটিকে ভালো করে বোঝার চেষ্টা করো, এবং সেটাই আলটিমেটলি ডিসাইড করে দেবে যে ভবিষ্যতে তুমি কোন দিকে কোন দিকে যেতে পারো। তাহলে যখন গার্জিয়ানরা ডিসাইড করে কোনো একটা ভবিষ্যতের কোনো যখন সিদ্ধান্ত নিয়ে থাকে, তখন আমরা দেখেছি যে সেই সিদ্ধান্ত তারা ইতিহাসকে বেস করে নেয়, ইতিহাসের তার অভিজ্ঞতাকে সামনে রেখে তারা কিন্তু সেই ডিসিশনটা নেয়। এখন সেটাও তাদের বক্তব্য ছিল যে কোনো রকমের অভিজ্ঞতা ছাড়া সেখানে বেরোনো, কাজ করা এক প্রকার অনুচিত, উচিত হবে না, ইতিহাসকে সামনে রেখেই করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তাদের একটা আর্গুমেন্ট ছিল। থার্ড যেটা ছিল আমরা দেখেছি যে লিগাল অ্যাপ্রোচ। সেই লিগাল অ্যাপ্রোচের মধ্যে আমরা দেখেছিলাম যে লিগাল অ্যাপ্রোচ বেসিক্যালি করে কি, যে একটা দেশ বা রাষ্ট্রকে যখন পরিচালনা করবে তখন নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই করতে হবে, এবং তার একটা লিপিবদ্ধকরণ থাকবে, তার নির্দিষ্ট সংবিধান থাকবে, এবং সেগুলোর উপরেই এক প্রকার ব্যাখ্যা ডেসক্রিপশন যেটাকে বলা হয় বা ডিসক্রাইব করা। তো ডিসক্রাইব করার মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল, অর্থাৎ সংবিধানকে ব্যাখ্যা করা, সংবিধানকে বিশ্লেষণ করা নয়, অ্যানালাইজ করা নয়, ব্যাখ্যা করার মধ্যেই তারা কিন্তু সীমাবদ্ধ ছিল। পার্থক্য আছে দুটো শব্দের মধ্যে। তো এবং দুটো জেনারেশনের মধ্যে এগুলো ডিভাইড হয়। তো ডিসক্রাইব করা এটা ছিল তাদের মূল উদ্দেশ্য, এবং সংবিধান ডিসক্রাইব যখন করা হচ্ছে তখন কি কাজ হবে সেটাই ডিসক্রাইব করছে, কিন্তু সেই কাজটা কিসের ভিত্তিতে হবে বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ থেকে নেওয়া যায় কি যায় না, রেশনাল চয়েসের জায়গা থেকে বা ইন্ডিভিজুয়ালকে সামনে রেখে রেশনাল চয়েসের জায়গা থেকে নেওয়া যায় কি যায় না, এই সমস্ত বিষয়গুলো তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল না। তো তাদের আলোচনায় আমরা দেখেছি তাহলে মোটামুটি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যখন আমরা দেখছি তখন দেখছি যে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ এবং লিগাল অ্যাপ্রোচ, এই তিনটে অ্যাপ্রোচকে বেস করে যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ তৈরি হয়েছে, যেটাকে আমরা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বলতাম, যেখানে কতগুলো হার্ট ইনস্টিটিউশনস, যেমন হচ্ছে সংবিধান, যেমন হচ্ছে আইন, যেমন হচ্ছে পার্লামেন্ট, যদিও পার্লামেন্ট একটা অর্গানাইজেশন, কিন্তু অর্গানাইজেশন একটা ইনস্টিটিউশনের মধ্য দিয়েই পরিচালিত হয়, অর্থাৎ তার একটা রুলস রেগুলেশন আছে। তো সেই রুলস রেগুলেশনসটার কথা বলা হচ্ছে, মানে পার্লামেন্ট বলতে মানে কোনো একটা বিল্ডিং এর কথা বলা হচ্ছে না,
পার্লামেন্ট ইটসেলফ একটা অর্গানাইজেশন, মানে একটা ইনস্টিটিউশন, একটা আইডিয়া। তাহলে সেই আইডিয়াগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল, তার বাইরে তারা বেরোতো না কখনো। অর্থাৎ ওই লিগাল সিস্টেম, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ আর লেজিসলেচার, এগুলোর মধ্যেই, এবং কনস্টিটিউশন এবং ল, এগুলোর বাইরে তারা কিন্তু কোনো রকম ভাবে বেরোতো না। তো পুরনো যে সমস্ত থিঙ্কিং গুলো তোমরা দেখবে আমাদের ইভেন দেশের মধ্যেও দেখতে পাওয়া যায়, যে আগে সরকার বলতে আমরা পার্লামেন্টকেই বুঝতাম, আমরা বুঝতাম না এমএলএ কি জিনিস, আমরা বুঝতাম না কাউন্সিলর কি জিনিস। এই তো এখন 2011 সালের পর সোশ্যাল মিডিয়া বা টেকনোলজির হাত ধরে যে চেঞ্জেস গুলো এসেছে, যেভাবে মানুষের ক্ষমতায়ন হয়েছে, এম্পাওয়ারমেন্ট হয়েছে, মানুষের কাছে যেভাবে ইনফরমেশন গুলো ইজিলি পৌঁছে যাচ্ছে, তাতে করে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি। তাহলে তার আগের প্যাটার্নটা কি ছিল? তাহলে ট্র্যাডিশনাল অনেকটা, যে সরকার শুধুমাত্র পার্লামেন্টেই, মানে সরকার বলতে পার্লামেন্টকেই বোঝানো হতো, সেখানকার সংবিধানকেই বোঝানো হতো, নিয়ম কানুনগুলোকে বোঝানো হতো, এবং ওরা যা বলতো আমরা সেটাকে মেনে নিতাম। কিন্তু 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কথা যদি বিশেষ করে বলো, বামপন্থের জামানা শেষ হওয়ার পর এগুলোর একটা বড় পরিবর্তন দেখা গেছে, এবং গোটা পৃথিবী জুড়েই দেখা গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার রিভলিউশনের ফলে, কিংবা টেকনোলজিক্যাল রিভলিউশনের ফলে, কিংবা গ্লোবালাইজেশনের ফলে, বা নিউ লিবারাল ডেভেলপমেন্টের ফলে, এগুলো সবগুলোকে আমরা এক করে দেখতে পারি। তো একটা বড় মানুষের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক একটা ডেভেলপমেন্ট এখানে শুরু হয়েছে আমরা জানি। তো ফলে এখন এই থিওরিজ গুলোর মধ্যেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে, তাদের ফাংশনস গুলোর মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। সো এটা তো গেল আমরা প্র্যাকটিসে, ইন প্র্যাকটিস আমরা এটা 2000, হয়তো আমাদের ইন্ডিয়ার কথা বললে 2010 সালের পরই এগুলো দেখতে পাবো। কিন্তু ইন ফিলসফি যদি তোমরা এটাকে দেখো, তাহলে দেখবে যে এটার ডেভেলপমেন্টটা অনেক আগেই হয়েছিল। এটা ডেভেলপমেন্টটা মোটামুটি তোমরা ধরে নাও যে আমরা যখন ওই বিহেভিয়ারাল রিভলিউশনস পড়লাম, তখন আমরা দেখেছি 1920 টাইম পিরিয়ড পড়েছি। তারপরে আমরা ওটাকে সংশোধন করতে দেখলাম পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনসকে দিয়ে 1960-এর দশকে, এটা দেখেছি আমরা। তো 1960-এর দশকে মোটামুটি তোমরা দেখবে যে 60-এর দশকে এটা তো আসছে, কিন্তু খুব একটা বেশি ডেভেলপ করছে তা কিন্তু নয়। তো আমরা দেখেছি যে 60-এর দশকে এসে বিহেভিয়ারাল রিভলিউশনসকে বা বিহেভিয়ারালিজমকে সংশোধন করার একটা টেন্ডেন্সি শুরু হলো। এটা অনেকটা সময় লেগেছে, অনেক পরে এসে হয়েছে, কিন্তু ওই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের কিছু লিমিটেশনস এবং হচ্ছে বিহেভিয়ারাল রিভলিউশন, যেটাকে ট্র্যাডিশনালিজমকে চ্যালেঞ্জ করে যারা এসেছিল, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আমরা জানি, বা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচকে চ্যালেঞ্জ করে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এসেছিল, এটা তোমাদের শুরুতেই পড়ানো হয়েছে। তো আমরা জানি 1960-এর দশকে এসেছিল, কিন্তু তাদের সময়টা আরো অনেকটাই গড়িয়েছে, তারপরে গিয়ে তারা পপুলারিটি পেয়েছে। বাট আমরা দেখতে পাবো এই সময়ের মধ্যেই যখন পোস্ট বিহেভিয়ারাল রেভলিউশন শুরু হচ্ছে, তখন খানিকটা বলতে পারো যে এই রকম পোস্ট বিহেভিয়ারাল রেভলিউশনের মতো আর একটা রেভলিউশন শুরু হয়েছে, যে রেভলিউশনসটাকে বলা হচ্ছে নিউ ইনস্টিটিউশনাল রেভলিউশনস। যদিও সেটাকে রেভলিউশনস বলা হয় না, বাট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে এই ধরনের একটা নতুন আইডিয়া ফর্ম করতে শুরু করলো। আমরা দেখলাম যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের লিমিটেশনস গুলো একদিকে, এবং অন্যদিকে বিহেভিয়ারাল রিভলিউশনস এবং তার যে ফিলসফি, সেগুলোর ফিচার্স গুলোর যে কতগুলো লিমিটেশনস আছে, সেগুলোকে আর একদিকে। এই দুটো ভিন্ন ধর্মী বিষয়, যে ট্র্যাডিশনালিজমের সমালোচনা করে এসেছিল, আমরা জানি যে সেখানে বিহেভিয়ারালিজম, কিন্তু এই ট্র্যাডিশনালিজম এবং বিহেভিয়ারালিজমের মাঝেই আবার একটা সমালোচনার জায়গা খুঁজে বের করার চেষ্টা করছে নিউ ইনস্টিটিউশনালিজম, বা বলতে পারো যেই কাজটা করেছিল পোস্ট বিহেভিয়ারালিজম। তো পোস্ট বিহেভিয়ারালিজমের আদলেই এটাকে দেখতে পারো, পোস্ট বিহেভিয়ারালিজমের থেকে খুব বেশি ভিন্নতা কিন্তু নয়, পোস্ট বিহেভিয়ারালিজমের মতোই জিনিসটা। পোস্ট বিহেভিয়ারালিজম যেমন হচ্ছে বিহেভিয়ারালিজমের যে হচ্ছে নিউট্রাল জাজমেন্ট বা অ্যানালিটিক্যাল জাজমেন্ট, এবং তাদের নিজেদের এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচগুলোর যে ভ্যালু সিস্টেম বা আইডিয়ালিস্ট সিস্টেম, সেগুলোকে কপি করে যেমন তারা, বা একটা মিক্স ফর্ম তৈরি করে যেমন পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশন তৈরি করেছে, ঠিক একই রকম ভাবে এখানেও আমরা দেখতে পাবো যে এদেরও মিক্স ফর্মটা তৈরি হয়েছে, নিউ ইনস্টিটিউশনালিজমের মিক্স ফর্মটা তৈরি হয়েছে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, তার লিমিটেশনস গুলো, মানে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ তার বেসিক কিছু ফিচার্স গুলো, এবং বিহেভিয়ারাল অ্যাপ্রোচ তার বেসিক ফিচার্স গুলো, এই দুটোকে মার্জ করে দিলে বেসিক্যালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নিউ ইনস্টিটিউশনালিজম। তবে এখানে কতগুলো নতুন নামে এরা কিন্তু, মানে বিষয়গুলো পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনের মতোই, মানে তাদের ফিলসফিটা পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনের মতোই, কিন্তু তাদের মধ্যে নামগত কিছু পার্থক্য তোমরা কিন্তু পাবে, সামান্য কিছু নামগত পার্থক্য পাবে, বিশেষ কিছু পার্থক্য তোমরা পাবে বলে আমার মনে হয় না। তো সেগুলোই তোমাদের বলার চেষ্টা করব। বলো কি বলছো মৈরাক্ষী? কোন দুটোকে মার্চ করার কথা বললেন?
মার্চ করবে, ধরে নাও যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে মার্চ করে যেমন হচ্ছে পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আসলো, ঠিক একই রকম ভাবে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আর বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে মার্চ করে নিউ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচও এসেছে। বোঝাতে পারলাম? আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর মিক্স ফর্মে নতুনত্ব লাভ করেছে যেটা, সেটা হচ্ছে নিউ ইনস্টিটিউশনালিজম, যেটাকে বাংলায় বলা হচ্ছে নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ। নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের জন্মটা মোটামুটি ভাবে তোমরা দেখবে 1970-এর দশকে শুরু হয়ে গেছিল। 1970-এর দশকে শুরু হয়ে গেছিল, 1980-র দশকে এসে আরো অনেক বেশি শক্তিশালী হয়েছে, এটা আমরা দেখতে পাবো। যেমন যেমন পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনসও ঠিক এই একই সময়ে হয়েছে, ঠিক এইরকম ভাবে আমরা এটাও দেখতে পাবো। তো এটা কোথায় হয়েছে না, এটার জন্মটা হয়েছে এটা ইউনাইটেড স্টেটসে। আমরা জানি যে এই সমস্ত ডেভেলপমেন্টস গুলো ইউএসএ তেই হয়েছে, যেহেতু এটা বিহেভিয়ারাল রিভলিউশনের একটা বড় এক্সটেনশন। তো স্বাভাবিকভাবে ইউএসএ তেই এটা আমরা দেখতে পাবো। আগেরগুলো যেমন দেখেছি ঠিক এটারও উৎপত্তিটা আমরা ইউএসএ তেই দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশনালিজমের যে ট্র্যাডিশনাল যে ভ্যালুস গুলো ছিল সেটা থেকে সেটার সেই সিস্টেমগুলোর মানে কমপ্লিটলি সেটাকে তারা ফলো করে না, ফলো আপ করে না, যে নর্মাটিভ কমপ্লিটলি নর্মাটিভ, এবং সেই নর্মাটিজমের মধ্যে যে বলতে পারো যে হিস্টোরিক্যাল, ফিলসফিক্যাল, লিগাল, ওগুলোকে তারা কমপ্লিটলি অন্ধের মতো অনুকরণ করে না, বাট তারা সেগুলোকে ইগনোরও করে না, সেগুলোকে তারা কমপ্লিটলি ইগনোরও করে না। তো সেই সমস্ত ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মানে ভ্যালু সিস্টেমস গুলো নিয়েছে পার্শিয়ালি। আর অন্যদিকে পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনের যে বিহেভিয়ারালিজমের যে যে সমস্ত বেসিক ফিচার্স গুলো ছিল তার মধ্যে আমরা জানি, ফিচার্স গুলোর মধ্যে আমরা জানি যে সেখানে ছিল হচ্ছে ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক ডেভেলপমেন্ট, বিহেভিয়ার সেন্ট্রিক ডেভেলপমেন্ট, হিউম্যান বিহেভিয়ার সেন্ট্রিক, হিউম্যান মানে ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে, যে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার সেন্ট্রিক কতগুলো ডেভেলপমেন্টকে তারা ফোকাস করেছিল। যে একজন ইন্ডিভিজুয়াল যেটাতে খুশি হয়, যেটা হলে তার ডেভেলপমেন্ট হবে, ঠিক তেমন তাকে তার মতো করেই তাহলে কিন্তু বুঝতে হবে। ওই উপর থেকে রাষ্ট্র যা চাপিয়ে দেবে সেটা নয়। নর্মাটিজমে তাই করা হতো, রাষ্ট্র চাপিয়ে দিত, কিন্তু বিহেভিয়াররা এসে বললো যে না, রাষ্ট্র কেন চাপিয়ে দেবে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভিন্নতা আছে, তো সবাইকে তো তাদের মতো করে হ্যাপি করতে হবে, সেটাই তো নিয়ম হওয়া উচিত। তো এরাই সেই কারণে বললো যে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটাকে জাজ করে তার মতো করে তাকে সিস্টেম উপহার দেওয়া, এটাই হবে কিন্তু এই ফিলসফিটার কাজ, এই ডিসিপ্লিনটার কাজ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়ালকে একদিকে স্যাটিসফাইড করার, অন্যদিকে নর্মেটিভ আইডিয়াগুলোর মধ্যে একটা কিন্তু মিক্স একটা মেথড তৈরি করলো, একটা ভ্যারিয়েশন তৈরি করে যেটা রূপ নিল, সেটা হচ্ছে কিন্তু নিউ ইনস্টিটিউশনালিজম। এখানে আমরা দেখতে পাবো যে নিউ ইনস্টিটিউশনালিজম যে বলেই দিয়েছে, দেখো বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইনস্টিটিউশনস। আগে শুধুমাত্র ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যখন আমরা কথা বলি তখন ফর্মাল ইনস্টিটিউশনস গুলোকেই ভ্যালু দেওয়া হতো, যেগুলো তোমাদের বললাম যে ফর্মাল ইনস্টিটিউশনস বলতে, সেই ইনস্টিটিউশনস বলতে যেগুলোকে আমরা জেনারেলি বুঝি, যে ইনস্টিটিউশনের অর্গানাইজেশন গুলোকে যেগুলো বুঝি, সেগুলো হচ্ছে যে জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ, কনস্টিটিউশনস, এগুলো হচ্ছে কতগুলো ট্র্যাডিশনাল বা ফর্মাল, কতগুলো হচ্ছে ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশন মানে আগেই বলছি যে কোনো চারটে মানে পিলারের কোনো বিল্ডিং নয়, ইনস্টিটিউশনস মানে একটা রুলস, একটা রেগুলেশনস, সেই রুলস রেগুলেশনস দ্বারা পরিচালিত হওয়া একটা বিল্ডিং হতে পারে, সেটা বিল্ডিং নাও হতে পারে, অদৃশ্যমান কোনো কিছু হতে পারে, কোনো কালচার হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এক প্রকার নিয়ম। তাহলে সেই ফর্মাল নিয়মগুলো, আনুষ্ঠানিক নিয়মগুলো, সেই নিয়মগুলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তাহলে সেগুলো প্লাস হচ্ছে ইনফর্মাল ইনস্টিটিউশনস গুলোকে যেভাবে এসে বিহেভিয়ারাল রিভলিউশনের থিঙ্কার্সরা, বিশেষ করে মনে করে দেখো সেখানে তোমাদের ইয়ের নামটা বলেছিলাম, বিহেভিয়ারাল রিভলিউশনের মেইন প্রমিনেন্ট থিঙ্কার্স কে ছিলেন? ডেভিড ইস্টন, যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের যাকে ইন্টেলেকচুয়াল ফাদার বলা হয়। তো তার যে ইনফর্মাল ইনস্টিটিউশনের যে আইডিয়াস গুলো যেভাবে তৈরি হয়েছিল, তো সেটাকে মিক্স করে এখানে কি তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে। এবং এখানে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা তাহলে নর্মস পাচ্ছি, যে নর্মসটা ছিল ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের মধ্যে যেগুলো ছিল ভ্যালু ছিল, যে তোমাকে মূল্য যাচাই করে তোমাকে ডিসিশন নিতে হবে, যে সিদ্ধান্তটা নিলে তুমি সেই সিদ্ধান্তটা সকলের মঙ্গল করবে কি করবে না, সেই ধরনের সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ উচিত অনুচিত এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এগুলোই ছিল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের বিষয়বস্তু, আমরা জানি এগুলোই ছিল। এবং সেখানে কালচারাল একটা ফ্রেমওয়ার্কও ছিল, যে সমাজে যে সমস্ত বিষয়গুলো কাজ করছে, কমন বিষয়গুলো, সেগুলোকেও তোমাকে ভ্যালু দিতে হবে সেখানে।
যদি সেটা সকলের মঙ্গলের কাজে আসে তবে সেগুলো। তো এগুলোও আমরা সেখানে দেখেছি। তো এইরকম ভাবে আমরা দেখেছি কি, যে এইরকম ভাবে আমরা দেখেছি যে এগুলোকে নিয়ে মানে এক প্রকার বলতে পারো ফরমাল ইনস্টিটিউশনস এবং এই কালচারের কথা যখন বলবে তখন সেখানে ইন্ডিভিজুয়ালেরও গুরুত্বটাও চলে আসে, বলবো বিশ্লেষণ করব। তো যাই হোক, মোটামুটি ভাবে আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়াল না, ছোট ছোট গ্রুপগুলোর প্রসঙ্গ চলে আসবে, ইন্ডিভিজুয়াল বলাটা ভুল হবে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি, যে দুটোকে মিক্স করে একটা নতুন যে মডেল তৈরি হলো, সেই মডেলটার নাম হচ্ছে নিউ ইনস্টিটিউশনাল মডেল। এখানে আমরা দেখতে পাবো যে ইনস্টিটিউশনস এখানে যখন কি করছে, যে এই যেটা বললাম যে সংবিধান, আইন, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এগুলোকে ভ্যালু দিচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন যে প্রাতিষ্ঠানিকতাবাদ যে বা নিউ ইনস্টিটিউশনালিজম, সেই নিউ ইনস্টিটিউশনালিজমের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে কতগুলো অঘোষিত বা অদৃশ্যমান কতগুলো নিয়ম কানুন, যেগুলো ইন্ডিভিজুয়াল গ্রুপের মধ্যে দেখতে পাওয়া যায় বা ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখতে পাওয়া যায়, বা এবং 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 সেগুলো হয়তো সংখ্যায় অনেক, সেগুলো একটা দেশের জনসংখ্যা যতটা হতে পারে ঠিক সেই রকম একটা সংখ্যায়ও সেটার কিন্তু হতে পারে। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে এগুলোকে যেমন এখানে আইডেন্টিটি, কালচার, এগুলোর কনটেক্সটে এগুলোকে বোঝার চেষ্টা করা হয়েছে এবং এগুলো কমপ্লিটলি হচ্ছে ব্যক্তির নিজের চয়েসের উপর কিন্তু ডিপেন্ডস করে, এটাকে বলা হচ্ছে রেশনাল চয়েস। তো রেশনাল চয়েসের উপর নির্ভরশীল অনেকটা। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলোকে মার্চ করে এখানে কি করা হলো, নিউ ইনস্টিটিউশনালিজমের একটা আইডিয়াকে ডেভেলপ করা হলো। এবার এটা তৈরি করার পেছনের কারণটা কি, মানে আগের গুলো কি তার মানে ভুল কিছু ছিল, কি ভুল ছিল মানে বুঝতে হবে অবশ্যই এটা আমাদের, নইলে তোমরা দীর্ঘ সময় এটা মাথায় রাখতে পারবে না, ব্যাপারটা কেমন মুখস্থ বিদ্যার মতো হয়ে যাবে। তবে তোমরা পুরনো স্টুডেন্টরা জানো কি না, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যখন উচিত অনুচিতের কথা বলে যখন গার্জিয়ানশিপের রোলটা প্লে করছে এবং সেখানে কোর কতগুলো প্রতিষ্ঠানগুলোই যখন সিদ্ধান্ত গ্রহণ করছে, তখন অপরদিকে দেখতে পাই কি আমরা, যে যারা সেখানকার সাবজেক্ট, যাদেরকে আমরা সিটিজেন বলছি, সেই সিটিজেন্সদের কিন্তু সার্বিক উন্নয়নটা ওই অল্প কিছু মানুষের জন্য ডিসাইড করা কিন্তু পসিবল হয় না। তো ফলে তখন কি দেখা যায়, যে সেখানকার ওভারঅল ডেভেলপমেন্টটা বা মানুষের হ্যাপিনেস এগুলোকে কিন্তু এনশিওর করা যায় না, ওভারঅল সোসাইটির ডেভেলপমেন্টটা এনশিওর করা যায় না। আমাদের পরিবারের মধ্যেও যখন বাবা মারা সমস্ত ডিসিশনগুলো নেয়, যখন আমাদেরকে ধরেই নেয় এক প্রকার যে আমরা হচ্ছে এখনো নিজেরা উন্নতি খুব একটা বেশি করতে পারিনি, বা আমরা উন্নতি নিজের ভালো মন্দ বিচার করার জন্য আমরা যথেষ্ট এখনো সক্ষম হইনি, যখন এটা ডিসাইড করে নেয় তখন আমরা এবং এবং আমাদেরও হয়তো সেই ক্যাপাসিটিটা থাকে। যেমন ধরে নাও আমাদের এখানে সোসাইটাল একটা ক্যাপাসিটি বা একটা একটা বাউন্ডারি হচ্ছে 18 বছর বয়স, যে 18 বছর বয়স পর্যন্ত আমরা বাবা মারাও ধরে নেয় যে তার খুব একটা বেশি বুদ্ধিও হয়নি, জ্ঞানও হয়নি, ইন্ডিপেন্ডেন্ট হয়নি, তাকে হাত ধরেই চলতে হবে, আমি যা বলবো তাকে সেটাই করতে হবে। ছেলে মেয়েদের জন্য তারা যেটা অর্ডার দেয় সেটাই ছেলে মেয়েরা করে এবং আমরা করি সেটা জেনারেলি সেটা। কিন্তু 18 বছর পরে দেখবে অনেক বাবা মা যারা ম্যাচিওর, যারা বোঝে, তারা কিন্তু হাতটা ছেড়ে দেয়, বলে যে ধাক্কা খেতে হলে নিজেই খাও, নিজে নিজে শেখো, ধীরে 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 দাঁড়িয়ে যাবে। কিংবা অনেক সময় এটাও তারা নিজে নিজে করে কি, যে ছেলে মেয়েদের মধ্যে যখন দেখে যে সে যখন বাইরের মানুষের সাথে মেলামেশা করছে তখন সে ভালো মন্দ বুঝতে শিখছে, আরো অনেক বড় সোসাইটিতে গিয়ে মেলামেশা করছে, অনেক বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করছে, তখন তার নিজস্ব ভাবনা চিন্তা তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেটার ভিত্তিতে তার নিজস্ব চয়েস তৈরি হচ্ছে, যে চয়েসটা আমার চয়েসের থেকে হয়তো ভিন্ন, আমাদের পরিবারের চয়েসের থেকে হয়তো ভিন্ন। সেটা কি না, সেটা হতে পারে যে সে চিরাচরিত ভাবে ওই একই পরিবারের মধ্যে থাকবে না, সে চাইছে একটা নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করতে, সে চাইছে না যে যে বাবা মাই সমস্ত শিক্ষা আমাকে দিকে এতদিন যেমন দিয়ে গেছে, সে চাইছে আরো অন্য কোনো ভালো টিচারের কাছে গিয়ে পড়াশোনা করি, তাতে আরো অনেক বেটার কিছু পাবো। সো ফলে কি হয়, এই যে বাবা মায়ের যে আদর্শ, যেটা আমরা ওখান থেকে বেরিয়ে আসছি কেন না, নিজেদের তাতে আরো বেশি আমরা হয়তো বেটারমেন্ট এনশিওর করতে পারবো বলে। তো এতে যখন বাবা মারা সেটা করতে রাজি হয় তখন আমরা জেনারেলি কি দেখি, যে হ্যাঁ ধীরে ধীরে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি এবং আমরা আলটিমেটলি কিন্তু নিজেদের মতো করে নিজেদের রাস্তাটা তৈরি করতে পারি এবং আমাদের উন্নতিও হয়। তো এটা হচ্ছে কি একটা অপর সাইড, যে গার্জিয়ানশিপের দায়িত্বটা শেষ একটা জায়গার পর, 18 বছরের পর থেকে গার্জিয়ানশিপের দায়িত্বটা শেষ, এরপর হচ্ছে কিন্তু একটা রেশনাল চয়েসের জায়গা থেকে হয়তো তুমি নিজেকে পরিচালনা করছো এবং নতুন একটা প্যাটার্ন, সেটা আগের ফর্মের থেকে নতুন একটা ফর্ম বলা যেতে পারে। তো এইরকম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি, এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবারের মধ্যেও এই জিনিসগুলো কিন্তু এক্সিস্ট করে। তো এখানেও দেখবে সমাজেও কিন্তু আমাদের এই ধরনের একটা বাস্তবিকতা বা একটা সিস্টেমকে তারা অবজার্ভ করেছে, একটা কতগুলো ডিসিপ্লিনকে এইরকম কিছু মানুষ অবজার্ভ করেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে আগের ওই পুরনো নিয়ম কানুন দিয়ে সমাজ চললে আর উন্নতি হবে না,
একদিকে যেমন তারা এটা রিয়েলাইজ করেছে, এই কারণে তারা বলেছে যে বিহেভিয়ারাল রিভলিউশনস এর মতো ব্যাপারটাকে তারা দেখেছে যে ওকে ওর মতো করে ছেড়ে দাও, ও নিজের মতো করে করতে পারে, অর্থাৎ ছেলে মেয়েদের হাতটা ছেড়ে দিয়েছে, ছেলে মেয়েরা নিজের মতো করে নিজেদের ভালো মন্দটা ইনশিওর করছে, যেটা বিহেভিয়ারাল অ্যাপ্রোচের মধ্যে আমরা দেখেছি। কিন্তু সেটারও তো একটা বিপরীত দিকে লিমিটেশনস আছে। কি লিমিটেশনস? না, ছেলে মেয়েরা দেখা যায় অনেক সময় ভুল ডিসিশন নিয়ে থাকে। মানে 18 বছর বয়স হয়ে গেছে, দ্যাট নট মিন যে সকলেই একই রকম ভাবে যোগ্য। দ্যাট নট মিন অলসো যে তারা প্রত্যেকে সমস্ত কিছু বোঝার জন্য সক্ষম। এটা তো হতে পারে না। তো ফলে তারা কি করে যে তারা নিজেদের রেশনাল চয়েসের জায়গা থেকে ডিসিশন নিতে গিয়ে অনেক সময় তারা কিন্তু বা নিজেদের মতো করে ভালো মন্দ বিচার করতে গিয়ে গার্জিয়ানশিপের বাইরে বেরিয়ে এসে নিজেদের মতো করে তারা যখন ডিসিশন নেয় তখন কিছু ভুল সিদ্ধান্তও নিয়ে থাকে। যখন তারা সেই ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে তখন তার ইম্প্যাক্টটা হয়তো দেখা যাবে যে পুরো পরিবারটার মধ্যে পড়ে। দেখা গেল যে এমন কোনো ছেলের সাথে গিয়ে বা মেয়ের সাথে গিয়ে প্রেম করছে যেটা হয়তো বাড়ির কালচারের সাথে কাইন্ড অফ যায় না, বা সোসাইটির কালচারের সাথে হয়তো যায় না, বা কোনো একটা ভুল ডিসিশন নিয়েছে যেটা হয়তো তারা ক্ষতি হবে, তার হয়তো ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক অনেক কিছুই হয়তো ক্ষতি হতে পারে, এবং তার 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 ভারটা হয়তো তার পরিবারকেও বহন করতে হবে। তো সেটা তো কোনো পরিবারই চাইবে না জেনারেলি। তো তখন এখানে আমরা কি দেখতে পাই? তখন আমরা জেনারেলি দেখতে পাই কি যে গার্জেন আবার ফিরে আসে, এসে বলে যে না, অনেক করেছো তুমি, অনেক হয়েছে তোমার নিজস্ব স্বাধীনতা, চলো এবার আমি যা বলছি, আমরা যা বলছি, গার্জেন আমরা যা বলছি তোমাকে তাই করতে হবে। তো তখন যখন আবার গার্জেনের কথা শুনে করা হয় তখন হয়তো আবার ঠিক হয় কিছুটা, কারণ তোমার ভুলটা সে ধরিয়ে দিল। তো একই রকম ভাবে আমরা দেখতে পাবো যে তাহলে দুটোর মধ্যেই কিছু পজিটিভ জিনিস আছে, দুটোর মধ্যেই কিছু নেগেটিভ জিনিস আছে। একটা কি, যে গার্জেন যখন সমস্ত কিছু তোমার জন্য করে দিচ্ছে সেটা ততদিন পর্যন্ত ঠিক যতদিন তুমি ম্যাচিওর না হয়েছ। আবার গার্জেন তোমার জন্য সমস্ত কিছু করে দিলে তুমি ম্যাচিওর তারপরেও যদি করে যায় তাহলে তোমার স্বাধীনতা একটা প্রতিবন্ধকতা সেটা। কাজেই ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। আবার ঠিক একই রকম ভাবে যখন ইন্ডিভিজুয়ালের মতো ছেড়ে দেওয়া হচ্ছে, গার্জেনশিপ আর থাকছে না সেখানে, তখন দেখা যাচ্ছে কি যে সে তার নিজের মতো করে ডেভেলপমেন্ট এনশিওর করতে পারছে, স্বাধীনতা এনজয় করতে পারছে, তার বেটারমেন্ট হচ্ছে এতে করে। আবার দেখা যাবে যে সে হঠাৎ করে হয়তো, মানুষ তো ইমোশন হতেই পারে, তার অভিজ্ঞতার অভাবের কারণে সে ভুল ডিসিশন নিয়ে নিয়েছে, বা ইমোশনে মানুষ যখন থাকে তখন জানো যে স্বাভাবিকভাবে ব্রেনের ক্যাপাসিটিটা কমে যায়। তোমাদের প্লেটো পড়াতে গিয়ে বলেছে এগুলো, যে ইমোশনে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, বেশিরভাগই ভুল সিদ্ধান্ত নেয়। তো ইমোশনে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছে অনেক সময়, বুদ্ধি প্রয়োগ করেনি। তো সেটা পরিবারের উপর যখন একটা ওভারঅল সোসাইটির উপরে যখন, মানে পরিবার মানে ধরেন একটা সোসাইটি, সেখানে যে তার উপর যখন ইম্প্যাক্ট ফেলছে, নেগেটিভ ইম্প্যাক্ট, তখন দেখা যায় কি যে গার্জেন আবার ফিরে আসে। তো এরও একটা লিমিটেশনস আছে। তাহলে দুটোরই পজিটিভ একটা কোয়ালিটি আছে, দুটোরই একটা নেগেটিভ কোয়ালিটি আছে, এটা আমাদের বুঝতে হবে। তো এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে নিউ ইনস্টিটিউশনালিজম বলার চেষ্টা করেছে যে না তো কমপ্লিটলি এখানে ট্রেডিশনাল অ্যাপ্রোচ ঠিক, না তো এখানে বিহেভিয়ারাল যে অ্যাপ্রোচ সেটা কমপ্লিটলি ঠিক। দুটোর মধ্যে একটা মধ্য রাস্তা খুঁজতে হবে। সেই মধ্য রাস্তা কি? মধ্য রাস্তা হচ্ছে যে সিস্টেমের মধ্যে ভ্যালুও থাকবে, অর্থাৎ উচিত অনুচিত গার্জেনশিপ যেটা করে জেনারেলি সেটাও থাকবে, সেটা সে বলে দেবে এটা করা উচিত। আবার কমপ্লিটলি প্রতিবন্ধকতা আরোপ করলেও হবে না, আবার কমপ্লিট স্বাধীনতা দিলেও হবে না, তার মধ্যে লিমিটেশনও থাকবে। এই মিক্স মেথডকে নিয়েই তৈরি হয়েছে নিউ ইনস্টিটিউশনালিজম। তো এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমরা দেখতে পাবো যে এর এমার্জেন্সের কারণটা তাহলে এগুলোই, যে এরা হচ্ছে বিহেভিয়ারালিজমের ক্রিটিক হিসেবে উঠে এসেছে। যে 1960-এর দশকে 1920-এর দশকে যে বিহেভিয়ারাল রেভলিউশন তৈরি হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচকে তৈরি করে, তাহলে এর সমালোচনা করেছে। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এরা ইন্ডিভিজুয়ালসের চয়েসকে গুরুত্ব দিয়ে তারা ইনস্টিটিউশনাল কনটেক্সটটাকে তারা কিন্তু এখানে ইগনোর করেছে। অর্থাৎ কাইন্ড অফ বলতে পারো রুলস রেগুলেশনস যেটা কমপ্লিটলি সকলের জন্য ভালো হবে হয়তো, বা প্রতিষ্ঠানের নিয়মগুলোকে তারা ইগনোর করেছে, ফলে খারাপ হয়েছে। তো এই কারণে দেখা যাচ্ছে কি যে বিহেভিয়ারালিজমের এরা সমালোচনা করেছে। এই কারণে তারা বলছে যে ইনস্টিটিউশনসকে নতুনভাবে ফ্রেম করতে হবে। যে পুরনো ইনস্টিটিউশন যেটা ছিল তারা মেনে নিচ্ছে যে হ্যাঁ তার কিছু লিমিটেশন ছিল, এটা ঠিক, আমরা স্বীকার করছি যে কমপ্লিটলি সেখানে গার্জিয়ানশিপটাই চালিয়ে গেছে। কিন্তু বিহেভিয়ারালিজমও তো ঠিক নয় এই জায়গা থেকে যে সে স্বাধীন মতো যা খুশি তাই করছে। তাহলে এখানে কি করতে হবে? নতুন করে একটা আইডিয়াকে এই কারণেই নিয়ে আসতে হবে, অর্থাৎ ইনস্টিটিউশনালিজমকে রিমার্জ করাতে হবে নতুন নামে, যেটা নাম হবে নিউ ইনস্টিটিউশনালিজম। তো নিউ ইনস্টিটিউশনালিজমকে এরা এইরকম ভাবে ফিরিয়ে নিয়ে আসছে। নাম্বার 1। নাম্বার 2 কি এদের এমার্জেন্সের? নাম্বার 2 বলছে এখানে শর্টকামিংস অফ ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন, যেটা এক্ষুনি বলে গেলাম, আর ব্যাখ্যায় যাচ্ছি না। যে তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ তাদের নিজেদের পুরনো ফর্মটার কিছু সীমাবদ্ধতা ছিল,
স্বীকার করে নিচ্ছে যে তারা কমপ্লিটলি সেখানে ডেসক্রিপটিভ, কমপ্লিটলি সেখানে তারা হচ্ছে গার্জিয়ানশিপ, কমপ্লিটলি সেখানে তারা কোর ইনস্টিটিউশন সেন্ট্রিক, এই সমস্ত বিষয়গুলোই চালিয়ে গেছে সেখানে। তো ওটা তো কমপ্লিটলি ঠিক নয়। ব্যক্তির স্বাধীনতাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ওটাও তারা স্বীকার করছে, বিহেভিয়ারালিজমকে এই কারণে তারা স্বীকার করছে। তাহলে এটার কারণেও তাদের উৎপত্তি হচ্ছে। 3 নম্বর বলছে ইন্টিগ্রেশন অফ মাল্টিপল ডিসিপ্লিনস, যে হ্যাঁ যদি তোমাকে আরো বেটার করতে হয় তাহলে যেভাবে একটা ছোট্ট ডিসিপ্লিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, সেই ডিসিপ্লিন থেকে বেরোতে হবে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স তার মধ্যে যেভাবে ডিসিপ্লিন সীমাবদ্ধ হয়ে গেছে, এবার তার বাইরে আমাদেরকে বেরোতে হবে কি কি না, তাহলে আরো বেশি করে বেটারমেন্ট এনশিওর করা যাবে হয়তো সেখানে ইন্ডিভিজুয়ালের বলো এবং সোসাইটির বলো। তো ইন্ডিভিজুয়ালেরও হতে পারে, সোসাইটিরও হতে পারে কি না ইকোনমিক্স, যেখানে ইকোনমিক্সে আমরা জানি যে ইকোনমিক্সের বেসিক আর্গুমেন্টকে দাঁড়িয়ে আছে বেসিক্যালি রেশনাল চয়েস থিওরির উপরে। তাহলে সেই রেশনাল চয়েস থিওরিকে এরা এখানে নিয়ে আসছে, এরা বলার চেষ্টা করছে যে আমাদের তাহলে রেশনাল চয়েস থিওরিকে ওইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এখানে তাকে কিন্তু পাঠ করতে হবে। ইকোনমিক্সের রেশনাল চয়েসের সমস্ত ডিসিশন নেওয়া হয় কিরকম ভাবে, এইরকম ভাবে ঠিক যে ধরো তুমি মার্কেটে গেছো, মার্কেটে 100 টাকা নিয়ে গেছো, এবার তোমাকে বাড়ির জন্য 7 দিনের হয়তো বাজার সেটার মধ্যে থেকেই করে নিয়ে আসতে হবে, বা 3 দিনের বাজার করে নিয়ে আসতে হবে। তো 3 দিন বা 7 দিনের বাজার তোমাকে 100 টাকার মধ্যেই মার্কেট থেকে যদি করে নিয়ে আসতে হয়, তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমি কোনটা নেবো আর কোনটা নেবো না, এবং কোনটা কত পরিমাণে নেব, যেটাতে আমার 7 দিন হয়তো চলবে, যেটাকে আমরা বলি কি ডিসিশন মেকিং অ্যাপ্রোচ, যেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সো আমরা তখন কি করি যে সেখানে যেমন হার্বার্ট সাইমনের কনসেপ্ট আমরা পড়েছি স্যাটিসফাইসিং থিওরি, তো সেই স্যাটিসফাইসিং থিওরির মাধ্যমে আমরা কি করি যে কম বেশি করে 100 টাকার মধ্যে 7 দিনের একটা বাজেট রেখে 7 দিনের চলবে এইরকম একটা ক্যালকুলেশন করে আমরা কিনে নিয়ে আসি। তো বারবার আমরা ওখানে যুক্তিটা কিসের প্রয়োগ করি, যুক্তিটা প্রয়োগ করি কোনো কিছু কেনার আগে যে ওটা আমি 500 গ্রাম নেবো না আমি ওটা 1 কিলো নেবো কোনো একটা প্রোডাক্ট। কেন? কারণ যদি আমি 1 কিলো নিই তাহলে যে টাকাটা আমার পকেট থেকে খরচা হবে তাতে হয়তো আমার অন্য জিনিসগুলো কিনতে গিয়ে আমার শর্টেজ হবে, আমি হয়তো কিনতে পারবো না। তো তখন আমি কি করি, টাকাটাকে এখানে মাথায় রেখে, পকেটের টাকাটাকে মাথায় রেখে আমি হয়তো 1 কিলো জায়গায় 500 নিই। তো এতে করে কি হয়, আমি ব্যালেন্স করার চেষ্টা করি। তো ব্যক্তি এইরকম ভাবে, এদের বক্তব্য হচ্ছে যে ইকোনমিক্সের বেসিক আর্গুমেন্টটা হচ্ছে যুক্তি, মানুষ তার নিজের পছন্দকে সামনে রেখে যুক্তি সাজিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে ঠিক একই রকম বিষয়টা আমাদের এখানে নিয়ে আসতে হবে, যে কমপ্লিটলি স্টেট সমস্ত কিছু বলে দেবে সেটাও ঠিক নয়, আর ইন্ডিভিজুয়াল সমস্ত কিছু নিজের মতো করবে সেটাও ঠিক নয়। যদিও এটা হচ্ছে রেশনাল চয়েস থিওরিটা হচ্ছে বিহেভিয়ারালিজমেরই এক প্রকার পার্ট, কিন্তু তোমরা তারপরেও দেখবে যে সেটা কিন্তু এখানে তারা নিয়ে এসেছে। আবার সোসিওলজির মধ্যে নরম্যাটিজম এবং কালচার, নরম্যাটিভ ভ্যালু, কালচার, এগুলোর যেমন একটা গুরুত্ব আছে আমরা জানি, কারণ কালচার মানে একটা গ্রুপের কথা বলছে, গ্রুপের কমন ইন্টারেস্টের কথা বলছে, কমন প্র্যাকটিসের কথা বলছে। আবার নর্মস মানে সেখানে একটা নির্দিষ্ট নিয়মের কথা বলছে। তাহলে সেগুলো আমরা সোসিওলজি থেকে শিখি। তাহলে এরা বলার চেষ্টা করছে যে ইকোনমিক্স থেকে আমরা ইন্ডিভিজুয়াল যেরকম ভাবে ভাবি সেইটা নেব, সোসিওলজি থেকে যেভাবে, আমার জানো তোমরা পলিটিক্যাল সায়েন্স সোসিওলজির একটা পার্ট, তো সোসিওলজিতে মানুষ যেরকম ভাবে ভাবে, নরম্যাটিভ আইডিয়া যেভাবে তারা প্র্যাকটিস করে, কালচার যেভাবে প্র্যাকটিস করে, তাহলে সেই সমস্ত বিষয়গুলোকেও আমরা নেব। আর পলিটিক্যাল সায়েন্স আমরা এইরকম ভাবে আমরা ডেভেলপ করার চেষ্টা করব, যাতে সে কি হতে পারে না একেবারেই সকলের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সকলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সমস্ত জায়গা কেন্দ্রিক হতে পারে, সমস্ত মানে সময়ের সঙ্গে সঙ্গে সে যাতে কি হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে যাতে সে রেলিভেন্ট হতে পারে। কারণ আগের থিওরিগুলো কোর স্টেট সেন্ট্রিক ট্র্যাডিশনাল, বিহেভিয়ারাল এসে কোর ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক হয়ে গেছে, তারা সময়ের ঊর্ধ্বে যেতে পারেনি, তারা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, তাদের লিমিটেশনস গুলো বেরিয়ে এসেছে। তো সেই কারণে বলার চেষ্টা হচ্ছে যে একে যদি টাইমের ঊর্ধ্বে নিয়ে যেতে হয়, টাইমের সঙ্গে যদি একে রেলিভেন্ট করে তুলতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সমস্ত মাল্টি ডিসিপ্লিন থেকে অনেক বিভিন্ন ধরনের আইডিয়াগুলো নিয়ে একটা নতুন ফর্ম তৈরি করতে হবে, যেই ফর্মটা হবে এটা। তাহলে তারা এটাও রিয়েলাইজ করেছে, এদের এমার্জেন্সির পেছনে একটা বড় কারণ হচ্ছে কিন্তু এটাও, যে তারা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের একটা কিন্তু বিষয়কে অনুধাবন করেছে, এবং সেটা তাদের এমার্জেন্সির একটা কারণ হয়ে গেছে। 4 নম্বর কি হতে পারে, রেসপন্স টু গ্লোবালাইজেশনস। ওরা বিশ্বজুড়ে পৃথিবী জুড়ে তোমরা জানো এখন বিশ্বায়ন তৈরি হয়েছে যেটাকে, এবং বিশ্বায়নে জানো তোমরা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েসকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এখন আর স্টেট সেন্ট্রিক ডেভেলপমেন্ট নেই। কিন্তু স্বাধীনতার পর অনেকগুলো দেশ দেখবে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচকে অ্যাডপ্ট করেছিল, যে স্টেটই সমস্ত কিছু ডিসাইড করে দিত,
কিন্তু গ্লোবালাইজেশন যখন আসলো তখন আমরা দেখেছি যে সেই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, যেমন ইন্ডিয়াকেই হয়েছে, করতে হয়েছে যে স্টেট সমস্ত কিছু ডিসাইড করে দেবে না, এবার সব ধীরে ধীরে স্টেট কি করলো, তার নিজের সেক্টরগুলোকে প্রাইভেটাইজ করতে শুরু করলো, বললো মার্কেটে এগুলো এগুলো ইন্ডিভিজুয়ালি চালাবে, ইন্ডিভিজুয়ালি কিনে নেবে সরকারের কাছ থেকে বা একটা লিজ নেবে একটা দীর্ঘ সময়ের জন্য, 99-100 বছরের জন্য, এবং তারা ইন্ডিভিজুয়ালসের চয়েসকে সামনে রেখেই পরিচালনার কাজটা করবে। এটা করলো। তো গ্লোবালাইজেশনকেও তো আমরা এইরকম ভাবে দেখেছি, এবং তারা বলার চেষ্টা করলো যে গোটা বিশ্বকেই তারা কানেক্ট করার চেষ্টা করলো, এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে দেখেছি। গ্লোবালকে লোকালের সাথে কানেক্ট করলো, লোকালকে গ্লোবালের সাথে কানেক্ট করলো, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি, এবং নতুন ধরনের একটা প্যাটার্ন সেখানে বেরিয়ে আসলো। তাহলে ওখানে দেখা যাবে কি, ওখানে দেখা যাবে যে অনেকটা বেশি হয়তো মানে গ্লোবাল রেসপন্স, গ্লোবালাইজেশনে অনেকটা আমরা দেখেছি যে সেখানে ইন্ডিভিজুয়ালসকে ভ্যালুস দেওয়া হয়েছে ঠিকই নিওলিবারাল ফেজে এসে, কিন্তু প্যারালালি এই চ্যালেঞ্জগুলো তো উঠে আসলো যে গ্লোবালাইজেশন একদিকে কিন্তু ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য বা আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলোর জন্য এক প্রকার কিন্তু অভিশাপও বটে, আশীর্বাদের পাশাপাশি। কেন? কারণ মার্জিনালাইজ সেকশনস যারা আছে, যারা হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণী আছে, যারা হচ্ছে পিছিয়ে পড়া গ্রুপস আছে, বিভিন্ন ধরনের ভালনারেবল সেকশনস যারা আছে, তাদের তো গ্লোবালাইজেশন তাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলেছে। তাহলে তাদেরকে কে বাঁচানোর কাজটা করবে? তো তাদেরকে বাঁচানোর কাজটা একমাত্র স্টেটই করতে পারে। তো সেই কারণে এখানে তারা বলার চেষ্টা করলো কি, যে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক, বা যেটাকে পলিটিক্যাল থিওরিতে বলা হয় রোল ব্যাক অফ দ্য স্টেট। এখানে বলা হচ্ছে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন, কিন্তু পলিটিক্যাল থিওরিতে আমরা এটাকে পড়ে এসেছি কি, পলিটিক্যাল থিওরিতে বা গ্লোবালাইজেশনে আমরা পড়ে এসেছি যে রোল ব্যাক অফ দ্য স্টেট, যে রাষ্ট্রকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো, রাষ্ট্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। বলো কি বলছো? কিছু বলছো স্থাপিতা? আচ্ছা, কিছু বলছো? হ্যালো। কিছু বলছো? হ্যাঁ স্যার, মানে যেটা মানে বলছিলাম, রোল ব্যাক অফ দ্য স্টেট মানে স্টেটকে ফিরিয়ে দেওয়াটা না? ফিরিয়ে দেওয়া? হ্যাঁ। ও সরি সরি, আমি উল্টো করে দিলাম। হ্যাঁ রাইট, রোল ব্যাক অফ দ্য স্টেট মানে স্টেটের ডিউটিটাকে কমিয়ে দাও। রাইট, ঠিক ঠিক ঠিক, সরি, থ্যাংক ইউ, ধরিয়ে দিলে। রোল ব্যাক দ্য স্টেট মানে হচ্ছে যে স্টেটের আপনিই ডিউটিটা, পড়িয়েছেন স্যার। স্টেটের, আমি বলেছিলাম এগুলো ক্লাসে আগে তোমাদের, রাইট, স্টেটের ডিউটিটাকে কমিয়ে দাও। রোল ব্যাক মানে তার ভূমিকাটাকে কমিয়ে নিয়ে আসো, পেছন দিকে নিয়ে আসো, পেছন দিকে। কিন্তু এখানে ব্রিঙ্গিং ব্যাক বলছে, ব্রিঙ্গিং ব্যাক মানে স্টেটকে আবার পুনরায় তার পজিশনে ফিরিয়ে নিয়ে আসো, আগের যে পজিশনে ছিল সেই পজিশনে ফিরিয়ে নিয়ে আসো। কোন পজিশনে ছিল? না, সে গার্জিয়ানের রোলটা প্লে করতো, গার্জিয়ানের রোলটা প্লে করতো। তো সেই গার্জিয়ানের রোলটা প্লে করতো গ্লোবালাইজেশনে এসে, যেটা তার এই রোলটার মধ্যে একটা বড় অ্যাটাক তৈরি করেছিল বা অ্যাটাক করেছিল, যে তাকে আর বলেছিল না তোমাকে আর কিছু করতে হবে না, ইন্ডিভিজুয়ালের হাতে ছেড়ে দাও, প্রাইভেটের হাতে ছেড়ে দাও, প্রাইভেট সমস্ত কিছু করবে। এরা এসে বলার চেষ্টা করছে যে না, গ্লোবালাইজেশনের যে নতুন প্রবলেমগুলো উঠে এসেছে সেটা হচ্ছে কিন্তু এদেরকে চ্যালেঞ্জ, মানে গ্লোবালাইজেশনের এই সমস্ত ভালনারেবল সেকশনস এদের জন্য খুব একটা বেটার কিছু করতে পারছে না, এদের জন্য ক্ষতিকারক হচ্ছে গ্লোবালাইজেশনস। তো তাহলে কি করতে হবে? তাহলে এদেরকে স্টেটের দায়িত্বটা আবার ফিরিয়ে নিয়ে আসো, স্টেটকে বলো, স্টেট যেমন আগে গার্জিয়ানশিপের দায়িত্ব পালন করছিল সেই গার্জিয়ানশিপের দায়িত্ব পালন করবে, এবং যেখানে যেখানে তার হচ্ছে মানে মানে গ্লোবালাইজেশনের নেগেটিভ ইম্প্যাক্ট শো হচ্ছে, সেখানে সেখানে গিয়ে সে কি করবে, সে মলম দেওয়ার কাজটা করবে। কিভাবে আমরা এটা দেখতে পাই? আমরা এটা দেখতে পাচ্ছি এইরকম ভাবে, আমরা দেখতে পাচ্ছি যে যেমন সরকার বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার মেকানিজম নিয়েছে, ওয়েলফেয়ার পলিসি যেগুলোকে আমরা বলতে পারি, বলি যেগুলোকে আমরা, যেমন যে সমস্ত মানুষগুলোর স্কিল নেই, তারা তো গ্লোবালাইজেশনের যুগে তো তারা অকেজো, গ্লোবালাইজেশনে তারা ফিট নয়, গ্লোবালাইজেশনের সঙ্গে তারা তারা সামঞ্জস্যপূর্ণ নয়। তো তাদের পেছনে তো তাদের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে তো ভুলে যেতে পারি না আমরা। তো সেখানে তো কাজে ইতিহাস আছে, তাছাড়াও তার থেকে বড় কথা হচ্ছে তারা রাষ্ট্রের নাগরিক, তাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিতে হবে। তারা যখন প্রাইভেটলি পারছে না, তারা যখন নিজেরা কম্পিট করে পারছে না, তখন স্টেটকে সেখানে কি করতে হবে, কিছুটা সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে কিন্তু তাদের যে সার্ভাইভ করার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে, বা অ্যাটলিস্ট সেখানে তাদেরকে ক্যাপেবল করে তুলতে হবে, যেটা অমর্ত্য সেনের ধারণার মধ্য দিয়ে এসেছে যে মানুষকে ক্যাপেবল করে দিতে হবে, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, তার ক্যাপাবিলিটিতে জেনারেট করে দিতে হবে। তাহলে স্টেট এসে এই দায়িত্বটা পালন করবে, যেমন 100 দিনের কাজ হচ্ছে, মহিলাদের যেমন টাকা পয়সা দিচ্ছে, কারণ তাদের তো নইলে উন্নতি হচ্ছে না।
তারপরে যেমন হচ্ছে ধরে নাও যে বিভিন্ন ধরনের যে সমস্ত ওয়েলফেয়ার পলিসিস গুলো আছে, লোক এখানে তো শ্রী দিয়ে তো অনেক নাম আছে তোমরা জানো, হ্যাঁ, শ্রী দিয়ে অনেক নাম তৈরি করেছে সরকার, অনেক প্রকল্প আছে আমাদের এখানে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে ভূমিকাটা পালন করবে, এই বিষয়গুলোতে দৃষ্টি নিক্ষেপ করবে কে? দৃষ্টি নিক্ষেপ করবে হচ্ছে রাষ্ট্র। এই কারণে বলছে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন, আবার ভেতরে তাকে ফিরিয়ে নিয়ে এসো, যেখান থেকে তুমি তাকে বের করে দিয়েছিলে, তাহলে সেখানে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো এই সমস্ত কাজগুলো এরা কিন্তু বলার চেষ্টা করছে, এবং এইরকম ভাবে এসে তারা কাজ করার মধ্যে দিয়ে তারা কি করবে? স্টেট পলিটিক্সকে রিস্ট্রাকচার করার কাজ করবে, সোসাইটিকে রিস্ট্রাকচার করার কাজ করবে, যেটা এসে কিন্তু গ্লোবালাইজেশন এসে ভেঙে দিয়েছে। গ্লোবালাইজেশন আসলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল বানিয়ে দেয়। আমরা গ্রুপে যদি থাকি তাহলে গ্লোবালাইজেশন বিশেষ কোনো লাভ হবে না, কারণ গ্লোবালাইজেশন আমাদেরকে ব্যবহার করতে পারবে না। গ্লোবালাইজেশনের ডিসিপ্লিনটাই হচ্ছে যে তুমি গ্রুপে আছো, তোমাকে আগে ডিফ্র্যাক্টেড করতে হবে। তুমি তুমি অর্গানাইজড ওয়েতে থাকলে আমি তোমাকে কাজ করাতে পারবো না, তুমি আমার জন্য ফিট নও। লিবারালাইজেশন পড়াতে গিয়ে, তোমার লিবারালিজম পড়াতে গিয়ে এগুলো বলেছিলাম। লিবারালিজম কি করে? যে ইন্ডিভিজুয়াল বানিয়ে দেয়, ইন্ডিভিজুয়াল। যে ইন্ডিভিজুয়াল আগে তোমাকে বানাবে, গ্রুপ থেকে বের করে নিয়ে আসবে। মাল্টিকালচারালিজম পড়াতে গিয়েও বলেছিলাম যে তুমি একটা গ্রুপের মধ্যে আছো, তাহলে সে তোমাকে, তুমি তাহলে লিবারালাইজেশনের জন্য ফিট নও। তোমাকে ওই কালচার থেকে বা ওই গ্রুপ থেকে তোমাকে বের করে নিয়ে এসে ইন্ডিভিজুয়াল বানাবে, তবেই তোমার এই উন্নতি সে ইনশিওর করবে বলে সে প্রমিস করে এক প্রকার। তো এতে করে কি হয়? ক্ষতি হয়। লং রানে দেখা যাবে যে লাভটা তাদেরই হয় যারা হচ্ছে এটার কন্ট্রোলটা রেখেছে, লিবারালাইজেশন গ্লোবালাইজেশনের কন্ট্রোলটা যারা রেখেছে, দেখা যাবে যে তাদেরই বেশি করে লাভ হচ্ছে, তাদের দেশেই কোটিপতি সংখ্যা বাড়ছে, তাদের দেশই সম্পদশালী হচ্ছে, তাদের দেশের ইন্ডিভিজুয়ালসরাই অনেক উন্নতি করছে, অন্য দেশের ইন্ডিভিজুয়ালসরা, অন্য দেশ তারা কিন্তু খুব একটা বেশি করতে পারছে না। তো ফলে প্রবলেমটা এখন এটাও, ইকোনমিক পার্সপেক্টিভ থেকে এটাও, যে এই কারণে তাহলে স্টেটকে আবার ফিরিয়ে নিয়ে আসো। স্টেট তাহলে দায়িত্ব নিয়ে এটা নিশ্চিত করুক যে কোনটা করাটা তাহলে ঠিক হবে, কোনটা করাটা ঠিক হবে না, কোনটা উচিত হবে, কোনটা অনুচিত হবে, কোনটা ন্যায় হবে, কোনটা অন্যায় হবে, এই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করে দেবে, ডিসাইড করে দেবে স্টেট। তাহলে স্টেটের এখানে ফাংশনসটা আবার কিন্তু ফিরে আসুক, এই কারণে বলছে এরা ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন স্লোগান। তো এটা এখানে তারা গ্লোবালাইজেশনের নেগেটিভ আউটকামস গুলো আসছিল দেখেই তারা এই কথাটা আবার বলতে শুরু করলো, এবং এটাই হয়ে গেল তাদের একটা এক প্রকার বলতে পারো এমার্জেন্সির একটা রিজন, যে তারা এমার্জ করেছে এই কথাটা বলার জন্যও কাইন্ড অফ। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কতগুলো বেসিক আইডিয়া। এবার এখানে দেখো যে যখন আমরা এই সমস্ত থিওরি নিয়ে চর্চা করি, তখন যে সমস্ত মানে এই পার্টিকুলার অ্যাপ্রোচটা নিয়ে যখন চর্চা করছি, তখন বেশ কতগুলো নাম এখানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাপ্রোচ হিসেবেও এবং তাদের থিঙ্কার্স হিসেবেও। তো এখানে সবার প্রথমে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। কোর আইডিয়াটা কি এটার? কোর আইডিয়াটা হচ্ছে এদের বলছে যে ইনস্টিটিউশনস ইভলভ থ্রু হিস্টোরিক্যাল প্রসেসেস with concept like path dependence and critical juncture explaining how early decisions have long term effects। যে বললাম ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ ছিল, তো সেটাকে তো ইগনোরই করা হয়েছিল। যে ইতিহাসকে অত্যধিক বেশি ফোকাস করে আমরা তো ভবিষ্যতের দিকে যেতে পারছি না, কারণ এটাও ঠিক যে ইতিহাসকে বারবার তো ইতিহাসের মতোই সমস্ত ঘটনা ঘটবে তা তো নয়। তো সেই কারণে ওরা ইতিহাসকে অনেক সময় কি ইতিহাস থেকে কাট অফ করে নিয়েছিল। বিহেভিয়ারাল রিভলিউশন যখন পড়বে তোমরা, ইতিহাস থেকে কাট অফ করে নেওয়ার একটা টেন্ডেন্সি খুঁজে পাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এরা বলার চেষ্টা করছে আবার যে ইনস্টিটিউশন যখন একটা ইভলভ করে, অর্থাৎ একটা নিয়ম, ইনস্টিটিউশন মানে ধরো একটা নিয়ম যখন ইভলভ করছে, তখন সে কমপ্লিটলি ইতিহাসকে বা ইতিহাসের বা পুরনো নিয়ম কানুনগুলোকে কমপ্লিটলি ইগনোর করে নতুন ভাবে তৈরি হলে যে সেটা এফেক্টিভ হবে তা কিন্তু নয়। এই লিঙ্কটা মাঝে রাখতেই হবে, পুরনোর সঙ্গে নতুনের লিঙ্কটা রাখতে হবে, এবং এইভাবেই তারা কিন্তু ইভলভ হয়। অর্থাৎ বলতে পারো এদের ইভলিউশনসটা দেখতে পাই, বিবর্তনটা আমরা দেখতে পাই। তো এই কারণে এরা বলার চেষ্টা করছে হিস্টোরিক্যাল ইনস্টিটিউশনালিজমের কনটেক্সটে আমরা দেখতে পাবো যে এরা ইতিহাসটাকে যেভাবে বিহেভিয়ারালরা এসে কাট অফ করার কথা বলেছিল, এরা বলার চেষ্টা করে যে না, এই ইতিহাসের এই লিঙ্কটা কিন্তু রাখতেই হবে। কারণ একটা প্রতিষ্ঠান বা একটা নিয়ম যখন সেখানে লাগু হয় বা চলে, যখন রান করে, তখন সেখানে পুরনো নিয়মটার অভিজ্ঞতাটা বা পুরনো নিয়মে কি ছিল সেটা কিন্তু যাচাই করে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। হতে পারে যে সেটার কমপ্লিট লাভ থাকবে না, মানে পুরনো নিয়ম কানুন ঘেটে হয়তো বিশেষ কিছু হবে না, কিন্তু সব বিষয়ে যে হবে না এটা কিন্তু নয়, আর সব বিষয়ে যে হবে তাও কিন্তু নয়। কিন্তু তোমাকে কোথাও গিয়ে এটাকে লিঙ্কটা বজায় রাখতে হবে। অর্থাৎ ধরে নাও একটা সাধারণ একটা হিসাব বা একটা বিষয় বোঝো যে টিচার্সরা যখন সিলেবাস তৈরি করে, এই তোমাদের নেটের সিলেবাস যখন তৈরি করা হলো ধরে নাও,
যে 2017 কিংবা 18 সালে এই সিলেবাসটা আসলো যেটাতে এখন তোমরা পড়াশোনা করছো, তাহলে কারা তৈরি করলো না, পাওয়ারের যে নতুন রাজনৈতিক দল এসেছে তারা এসে বললো যে আমরা নতুন সিলেবাস তৈরি করব। তারা বললো কি নতুন সিলেবাস তৈরি করব। তাহলে নতুন সিলেবাস তৈরি করলো, তারা তো কমপ্লিট একটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে এখানে এসেছে। তারা তাদের মতো করে শিক্ষা দেবে, তাদের মতো করে সমাজকে গড়বে, তাদের আইডিওলজিতে সমাজকে গড়বে, সেটা তো সমস্ত রাজনৈতিক দলেরই একটা টার্গেট থাকে, তো তারাও করেছে। কিন্তু করতে গিয়ে তারা কি কখনো এটা করতে পারলো যে আগে যে যাদেরকে পড়ানো হতো তাদেরকে কমপ্লিটলি বাদ দিয়ে দিয়েছে? এটা তো হয়নি। অনেক থিঙ্কার্সকে কিছু থিঙ্কার্সকে বাদ দিয়েছে, কিছু থিঙ্কার্সকে নতুন ঢুকিয়েছে, কিন্তু মেজরলি আগের নিয়ম কানুনগুলোই আগের সিলেবাসটাই তারা রেখে দিয়েছে। আগের থিঙ্কার্স, আগের থিওরিজ গুলোকেই পড়ানো হচ্ছে। কেন করা হচ্ছে এটা? এটার পেছনের কারণটা কি? এটার পেছনের কারণটা হচ্ছে এটাই যে কমপ্লিটলি যদি তুমি কাট অফ করে দাও মানুষকে যদি তুমি ইতিহাস থেকে বিচ্যুত করে দাও, তাহলে নতুন রকম ভাবে সে যেটা শিখবে সেটা অত তাড়াতাড়ি ওটার সাথে সে অ্যাডাপটিভ হতে পারবে না, সে এত তাড়াতাড়ি সেটার সাথে সে নিজেকে অ্যাকোমোডেট করতে পারবে না। এবং এর প্রবলেমটা হবে কি, যে আউটকামস গুলো বেরিয়ে আসবে সেই আউটকামস গুলো কিন্তু খুব একটা বেশি মানে লাভদায়কও হবে না। তো ফলে মুশকিলটা হবে কি, মুশকিলটা হবে তুমি নতুন যে ডিসিশনস গুলো নেবে, যেগুলো পড়াবে সেগুলো পড়ে আলটিমেটলি মানে খুব একটা বেশি যদি উন্নতি না হয়, তাহলে তোমার অর্থনৈতিক, সামাজিক সমস্ত রকমের অবক্ষয়, ডিক্লাইন দেখা দেবে। তো কাজে কমপ্লিটলি তুমি পুরনো সিলেবাসের সঙ্গে কোনো রকমের কাট অফ করতে পারবে না, অর্থাৎ তুমি কোনো রকমের ভাবে এখানে সম্পর্ক এখানে ছিন্ন করতে পারবে না, তোমাকে কোথাও গিয়ে সেটার সাথে লিঙ্ক রাখতেই হবে। তো আমরা দেখলাম 2018 সালে এসে সিলেবাসের পুরনো সিলেবাসের বেশিরভাগটাই রাখলো, ছোট্ট কিছু টপিক, অল্প দু চারটে কিছু টপিককে বাদ দিল, আর দু চারটে কিছু টপিককে সেখানে নতুন ঢুকিয়ে বললো এটাই নতুন সিলেবাস। তারাও কি নতুন? কমপ্লিট নতুন না, কমপ্লিট নতুন নয়, পুরনোটারই একটা রিফর্মড ভার্সন তারা নিয়ে আসলো। তো ইতিহাসেরও কিন্তু এটাই বক্তব্য, যে ইনস্টিটিউশনাল যখন গ্রো করছে, তার যখন ইভলভস হচ্ছে, তখন পুরনো কোথাও গিয়ে পুরনো ইনস্টিটিউশনের যে নিয়ম কানুনগুলো ছিল, তাহলে সেইটাকে তোমাকে, ওই ইতিহাসটাকে তোমাকে এখানে লিঙ্ক করে লিঙ্কটা তার রাখতে হবে। কমপ্লিট তুমি এটার সেপারেশন করতে পারবে না, করে নতুন রকম ভাবে তৈরি করতে পারবে না, কারণ করলে এটার খুব একটা ভালো ইনস্টিটিউশন তৈরি হবে না, এফেক্টিভ হবে না। এটা হচ্ছে এদের বেসিক আর্গুমেন্ট। থিঙ্কার্স কারা কারা আছে এখানে? থেডা স্কোপল, নাম তোমরা একাধিকবার পেয়েছো, তোমরা জানো। পিটার হল আর ক্যাথলিন থেলেন। মেজর পাবলিকেশনস এদের কি আছে? থেডা স্কোপলের নামটা যেমন একাধিকবার পরীক্ষা জানতে চেয়েছে, তোমরা জানো। স্টেটস অ্যান্ড সোশ্যাল রিভলিউশন, স্টেটস অ্যান্ড সোশ্যাল রিভলিউশনস 1979 এ এসেছে। এরপরে আমরা কি পাবো? গভর্নিং দ্য ইকোনমি, গভর্নিং দ্য ইকোনমি পিটার হল। ভালো করে দেখে নাও, এগুলো গুরুত্বপূর্ণ নাম। তো এগুলো হচ্ছে কতগুলো গুরুত্বপূর্ণ তাদের রাইটিংস, যেখানে আমরা এই আইডিয়াটা আমরা পেয়ে থাকি। এরপরে চলে আসো সেকেন্ড যে থিওরি, সেই থিওরিটা রেশনাল চয়েস ইনস্টিটিউশনালিজম, রেশনাল চয়েস থিওরি যেটাকে আমরা বলে থাকি, যেটা ইকোনমিক্সের ডিসিপ্লিনের মধ্যে আমরা পেয়ে থাকি। যে মানুষ যখন ডিসিশন নেয় তখন সেই ডিসিশনটা সে যুক্তিকে প্রয়োগ করে নেয়, নাকি তার ইমোশনসকে প্রয়োগ করে। ইকোনমিক্সে এটাই হয়, ইকোনমিক্সে এটাই হয় যে যখনই আমরা বাজারে কিছু কিনতে যাই তখনই আমরা ভাবি, বা বাজারে কেন, যে কোনো ডিসিশন নেওয়ার পেছনে আমাদের একটা যুক্তির বড় প্রয়োগ আমরা সেখানে করি। ইমোশনসকে কাজে আমরা খুব কম লাগাই। ইমোশনসকে আমরা শুধু একমাত্র, বেশিরভাগই কম বয়সী ছেলেমেয়েরা প্রেম করতে গিয়েই কাজে লাগায়, আনন্দ করতে গিয়ে কাজে লাগায়, তারপরে বাকি সমস্ত সময়, তারপরে একটা সময় সে নিজেও রিয়েলাইজ করে যে তারপর ধীরে ধীরে সেটা তার ক্যালকুলেশনেরও পার্ট হয়ে যায়, না কেন আমাকে তার সাথে থাকতে হবে, ক্যালকুলেশনের পার্ট হয়ে যায়। বাট তোমরা দেখবে যে ইমোশনস মানুষকে কি করে না, ভুল সিদ্ধান্তের দিকে যেহেতু ঠেলে দেয়, তাই এখানে ইকোনমিক্স আমরা দেখতে পাবো যে যুক্তিকে বিশেষভাবে ভ্যালু দেওয়া হয়েছে, এবং মানুষ এটাই করে, মেজরলি এটাই করে। তো যেহেতু যুক্তিকে এখানে প্রয়োগ করে মানুষ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, তাই এখানে আমরা দেখতে পাবো কি, যে সেই ডিসিপ্লিনটাকে এরা এখানে নিয়ে এসেছে, এবং এখানে বলার চেষ্টা হয়েছে যে মানুষ তার নিজস্ব যুক্তি এবং যুক্তির ভিত্তিতে নির্ধারিত যে পছন্দ, সেই পছন্দটাকে এখানে সামনে নিয়ে এসে নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের ভিত্তিভূমি তৈরি হবে। এবং এখানে যে এই বিষয়টিকে যারা ডেভেলপ করার কাজ করেছে তারা হচ্ছে জেমস জি মার্চ, জোহান পি ওলসন আর কেনেথ শেপেল। তো এই দুজনের যে থিঙ্কার্স, এই দুজন থিঙ্কার্সের গুরুত্বপূর্ণ একটা পাবলিকেশন হচ্ছে এখানে দ্য নিউ ইনস্টিটিউশনালিজম, অর্গানাইজেশনাল ফ্যাক্টরস ইন পলিটিক্যাল লাইফ, মার্চ অ্যান্ড ওলসন 1984। খুব গুরুত্বপূর্ণ একটা নাম, ভালো করে দেখে নাও, পরীক্ষায় অলরেডি এটা বোধহয় এসেছে। এবং মার্চ আর ওলসনের আর একটা বইয়ের নাম আছে, সেটা হচ্ছে রিডিসকভারিং ইনস্টিটিউশনস। এটা দ্য
অর্গানাইজেশনাল বেসিস অফ পলিটিক্স, খুব গুরুত্বপূর্ণ নাম। এবং কেনেথ শেফেলস এর একটা বই লেখা নাম হচ্ছে অ্যানালাইজিং পলিটিক্স। এই তিনটে পাবলিকেশন খুব ভালো করে দেখে নাও, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা এই আর একটা বিষয়, এটা যদিও ডিসিশন মেকিং থিওরি পড়াতে গিয়ে তোমাদের বলবো, এখানে আমি বলবো না, সেখানে তোমরা পাবে এটা। ডিসিশন মেকিং থিওরিতে না, রেশনাল চয়েস থিওরি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যখন পড়াবো তখন আমি বলবো, এখানে আর বলছি না। এটা জাস্ট একটু জেনে নাও। এদের একটা মডেল আছে যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি একাধিকবার পরীক্ষায় কোয়েশ্চেন্সটা এসেছে। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বোধহয় এখনো রেশনাল চয়েস থিওরিটা ছোট্ট করে পড়িয়েছি, বাট আর একবার সেটা তোমাদের পড়িয়ে দেবো। তো সেখানে তোমরা একটা মডেল পাবে, যে মডেলটার নাম হচ্ছে গার্বেজ ক্যান মডেল। একবার গুগল করে নিও, বেসিক জিনিসটা দেখে নিও, একাধিকবার পরীক্ষায় আসে। গার্বেজ ক্যান মডেল পিওয়াইকিউতে পাবে, এসেছে গার্বেজ ক্যান মডেল। তো গার্বেজ ক্যান মডেলের নামটা পাশে লিখে নাও টুক করে, হ্যাঁ, এটা মাথায় রেখো। এটা হচ্ছে এই মার্চ আর ওলসনের দেওয়া একটা মডেল, যে মডেলে মানুষ ডিসিশন কিভাবে নেয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা চর্চা করেছে। যাই হোক, ওগুলো পরে হবে। মোটামুটি এখানে দেখে নাও, তাহলে হচ্ছে এইগুলো বিষয়। আর কোর আইডিয়ার মধ্যে আরেকবার দেখে নাও কি বলছে, বেসড অন মেথোডোলজিক্যাল ইন্ডিভিজুয়ালিজম, যে ব্যক্তি কেন্দ্রিক একটা পদ্ধতি বা ব্যক্তিবাদের একটা পদ্ধতি, যে ব্যক্তি তার সিদ্ধান্ত নেয় ঠিকই, কিন্তু সিদ্ধান্ত যখন নেয় সে তার একটা নির্দিষ্ট পদ্ধতিকে বা মেথডকে ফলো করে, এবং সেই মেথডটা হচ্ছে যুক্তির পদ্ধতি, যে যুক্তিকে প্রয়োগ করে সে সিদ্ধান্ত নেয়। দিস অ্যাপ্রোচ অ্যাজিউমস ইন্ডিভিজুয়ালস মেক্স রেশনাল ডিসিশনস, এই যে দেখো বলেই দিয়েছে, যে যুক্তিসম্মত সিদ্ধান্ত নেয়। কেন নেয়? টু ম্যাক্সিমাইজ পার্সোনাল বেনিফিটস, যে তার নিজস্ব যে লাভের কারণে সে কি করে, তার নিজস্ব লাভের কারণে সে এখানে নিজস্ব লাভটাকে বাড়িয়ে তোলার জন্য বা আরো বৃদ্ধি করার জন্য সে কিন্তু এই ধরনের যুক্তিকে প্রয়োগ করে। ম্যাক্সিমাইজ, তো ম্যাক্সিমাইজ কাজ করে ম্যাক্সিমাইজেশনের জন্য, তার মানে ব্যক্তি তার নিজের লাভটাকে বাড়িয়ে তোলার জন্য সে কি করে না, যুক্তিকে প্রয়োগ করে সিদ্ধান্ত নেয়। কারণ ইমোশনসকে প্রয়োগ করে কখনো এইরকম বড় কোনো সিদ্ধান্ত নিলে দেখা যায় যে সেটা ভুল হয়, তো সে কারণে যুক্তিকে প্রয়োগ করে মানুষ। তো এখানে এদের বলার বক্তব্য হচ্ছে এটাই, যে ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে হয়তো বিহেভিয়ারালরা যখন এসে এখানে বলেছিল বিহেভিয়ারালিজমের কথা, তার মধ্যে ইন্ডিভিজুয়ালিজমের কথা যখন তারা বলেছিল, তখন সেটার মধ্যে বা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারকে বোঝার কথা বলেছিল তারা যখন আলাদা আলাদা করে, তখন তার মধ্যে একটা গাফিলতি ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যে ন্যাশনালিজম তার মধ্যে যখন চলে আসে তখন সেটা অনেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাবো। কি বলছে, কনস্ট্রেইনড বাই ইনস্টিটিউশন রুলস, মানে প্রাতিষ্ঠানিক যে নিয়ম, সেই নিয়মের দ্বারা সে কি করে, নিয়মের দ্বারা আবদ্ধ থাকে, এবং সেই আবদ্ধ থাকার মধ্যে থেকেই কি করে, ব্যক্তিকে স্যাটিসফাইড করার জায়গা থেকে সে যুক্তিকে প্রয়োগ করে। তাহলে সবার প্রথমে সে হচ্ছে একটা নিয়মকে ফলো করে। কি নিয়ম? প্রতিষ্ঠানের নিয়ম। মানে যখন সে বাজারে যায়, কোনো একজন ব্যক্তি ধরে নাও, তখন তার মাথায় থাকে যে আমাকে 7 দিনের বাজার করতে হবে, কিন্তু এই বাজারটা কার করতে হবে, একটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ফ্যামিলিতে কজন থাকে, যদি 5 জন থাকে তাহলে সেই 5 জনের একটা নির্দিষ্ট কিন্তু একটা রুলস আছে, কনজিউম করা রুলস, যে তারা হয়তো 5 জন মিলে হয়তো সেখানে 5 জন মিলে হয়তো একটা পার্টিকুলার অ্যামাউন্ট হয়তো তারা কনজিউম করে, এটা তাদের নিয়ম। বা অমুক জিনিসগুলোই তারা কনজিউম করবে, তাদের একটা নিয়ম আছে। বা পরিবারে ওই সমস্ত জিনিসগুলোই কিন্তু খাওয়ার একটা চল আছে, কোনো একটা পার্টিকুলার জিনিস খাওয়ার হয়তো চল আছে। তাহলে তোমাকে 100 টাকার মধ্যে বাজারটা করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে ওই ইনস্টিটিউশনের ডিসিপ্লিনটা। কোন ইনস্টিটিউশন? না, ফ্যামিলি নামক ইনস্টিটিউশনসটার ডিসিপ্লিনটা তোমাকে মাথায় রাখতে হবে, রেখে তোমাকে কি করতে হবে, ডিসিশনটা নিতে হবে। এবং সেই ধরনের ডিসিশনটাও যখন যুক্তি প্রয়োগ করে নেবে, তখন তোমার মাথায় এটাই থাকবে, তোমার টার্গেটটা এটাই থাকবে যে যত বেশি পারা যায় ম্যাক্সিমাইজ করা। অর্থাৎ 100 টাকার মধ্যে আমি যত রকমের বেশি সবজি পারি কিনবো, প্লাস হচ্ছে যত সংখ্যায় আমি ওটাকে বেশি কিনতে পারি সেটা আমার লাভ। তো এইরকম ভাবে কি করার চেষ্টা করে, এটা ইনস্টিটিউশনের মধ্যে থেকেই সে কি করে, তার নিজের যে ব্যক্তি যে স্বার্থ বা যে লাভ, সেই লাভটাকে সে কিন্তু এখানে যুক্তির মাধ্যমে যে সিদ্ধান্ত নেয় সেটার মধ্যে দিয়ে সে স্যাটিসফাইড করার চেষ্টা করে। আমরা জানি যে এটা হারবার্ট সাইমনের যে ডিসিশন স্যাটিসফাইং মডেল আমরা পড়ে এসেছি, সেখানেও তো ম্যাক্সিমাইজেশনেরই কথা বলেছে, যে ম্যাক্সিমাইজেশন সবসময় হয় না, মানুষ স্যাটিসফ্যাকশনের কাজটা করে, এটা তিনি বলেছিলেন সেখানে। বাট এখানে বলছে যে ম্যাক্সিমাইজেশনের বা জায়গাটা তার থাকে, স্যাটিসফ্যাকশনও তো এখানে থাকে, একটা যে ইগনোর করে তা কিন্তু নয়। কিন্তু কথাটা হচ্ছে এখানে নতুন তাহলে অ্যাডিশনসটা কি? অ্যাডিশনসটা হচ্ছে ইনস্টিটিউশনাল রুলস। সে নিজেকে হয়তো স্যাটিসফাই করার চেষ্টা করবে, সব কি হয়তো 100 টাকাতে হয়তো সে সেখানে পার্টিকুলার কোনো একটা জিনিসই কিনে নিয়ে আসবে না, সবকিছুর মধ্যেই হয়তো কিনে ব্যালেন্স করে নিয়ে আসবে, অর্থাৎ স্যাটিসফাই করবে সে নিজেকে।
কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে তার মাথায় আছে যে তাকে কিন্তু পরিবারের চাহিদাটাকে মাথায় রেখে তাকে কিন্তু এটা করতে হয়। সো ইনস্টিটিউশনের রুলস তার মানে তাকে মাথায় রাখতে হচ্ছে। তো নতুন এডিশনস হচ্ছে এটাই এখানে, যে ইনস্টিটিউশনস তার মধ্যে ব্যক্তির তার ম্যাক্সিমাইজেশনস, এবং ম্যাক্সিমাইজেশনে সে ডিসিশন যেটা নেয় সেটা হচ্ছে রেশনাল ডিসিশনস। তো এটা হচ্ছে এদের কোর 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 আর্গুমেন্ট, যে ইনস্টিটিউশনের মধ্যে থেকেই তার মানে কিন্তু ইন্ডিভিজুয়াল কি করতে পারে, তার নিজস্ব যুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু নিজেকে স্যাটিসফাইড করতে পারে বা ম্যাক্সিমাইজ করতে পারে, তার ডিসিশনগুলো এরকম ভাবে কিন্তু নিতে পারে। ইট অ্যাড্রেস ইস্যুস লাইক কালেকটিভ অ্যাকশনস অ্যান্ড ফ্রি রাইডার প্রবলেমস, দরকার নেই ছেড়ে দাও। এরপরে চলে আসো এখানে সোসিওলজিক্যাল ইনস্টিটিউশনালিজম। কে কে আছে দেখে নাও এখানে, জন ডাব্লিউ মেয়ার, পল ডিক মাগিও আর ওয়াল্টার পি পাওয়েল। এই তিনটে নাম ভালো করে দেখে নাও। এতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ পরীক্ষায় এগুলো আগে কখনো আসেনি, বাট বলা তো যায় না, নতুন নতুন কোয়েশ্চেন তো ফ্রেম করছে, সেখানে আসতেই পারে, একবার দেখে নিও। কি পাবলিকেশনস আছে এদের, ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশনস, ফর্মাল স্ট্রাকচার অ্যাজ মিথ অ্যান্ড সেরিমনি, মেয়র এবং রোয়ানের 1977-এ লেখা। আর আরেকটা আছে দ্য আয়রন কেজ রিভিজিটেড, দি ম্যাগিও এবং পাওয়েলের লেখা 1983-তে। দ্য আয়রন কেজ রিভিজিটেড আসতে পারে পরীক্ষায়, ব্যতিক্রমী নাম। তাহলে এইখানে এই সমস্ত আর্গুমেন্টগুলো আমরা পাচ্ছি। এখানে কি বলছে এরা, এখানে বলছে emphasizes how institutions are shaped by cultural norms, traditions, শুধু কালচারাল নর্মস নয়, ট্র্যাডিশনস অ্যান্ড লেজিটিমেসি রেদার দ্যান জাস্ট এফিসিয়েন্সি। যে একটা প্রতিষ্ঠান সেখানে শুধুমাত্র দক্ষতার ভিত্তিতেই সমস্ত ডিসিশনস গুলো নেওয়া হয় সেখানে তা কিন্তু নয়। সেই ডিসিশনে, সেই ইনস্টিটিউশনের মধ্যে যখন কোনো একটা ডিসিশন নেওয়া হয় তখন সেখানে তার নিয়মগুলো, তার তার ঐতিহ্যগুলো, তার সংস্কৃতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এগুলোকে কমপ্লিটলি মানুষ বাইরে রেখে ডিসিশন নিতে পারে না। বিহেভিয়ারালিস্ট এসে কি বললো, যে না, মানুষের বিহেভিয়ার হচ্ছে যে তার সেখানে সে নিজের লাভ করতে চায়, হিউম্যান বিহেভিয়ারই শেষ কথা, এবং সেগুলো অনেক বেশি সেখানে কি, যে ওই কালচার, সেখানে ট্র্যাডিশনস, এগুলোর বা লেজিটিমেসি, এগুলোর বাইরের কতগুলো বিষয়, বা এগুলোকে কমপ্লিটলি ইগনোর করে যেটা তৈরি হয় সেগুলো। কিন্তু এরা এসে বলার চেষ্টা করছে যে না, ইন্ডিভিজুয়াল হয়তো সে নিজেকে স্যাটিসফাই করে, সে নিজের হয়তো উন্নতি করে, নিজের মতো করে হয়তো নিজের লাভের কথা ভাবে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে তারপরেও তার মাথায় ওটাই থাকে যখন ডিসিশনস নেওয়া হয় বেসিক্যালি, তখন তার সাংস্কৃতিক একটা কিন্তু আদর্শ তার মাথায় থাকে, কমপ্লিটলি সেটাকে সে ইগনোর করতে পারে না। হতে পারে যে সে নিজেই হয়তো সেখানে একটা রিফর্মস নিয়ে এসেছে ছোট্ট করে, কিন্তু কমপ্লিট সেটার যে একেবারে সে ইগনোর করতে পারে তা কিন্তু নয়। সংস্কৃতিটাকে তাকে মাথায় রাখতে হয়, তার নিজস্ব যে ধারাবাহিকতা বা ঐতিহ্য যেটাকে বলতে পারো, যে ঐতিহ্যটাকেও তাকে কিন্তু মাথায় রাখতে হয়, যে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, আমি ইন্ডিভিজুয়াল নিজেকে স্যাটিসফাইড করার জন্য কমপ্লিটলি ওই রকম ডিসিশনও নিতে পারবো না। আমরা সবাই তাই করি। আমি যদি প্রত্যেকে এখানে ধরে ধরে জিজ্ঞেস করি তোমরা যে তোমরা কি বিশ্বাস করো যে ভগবান এক্সিস্ট করে, তোমরা হয়তো অনেকে যুক্তিবাদী জায়গা থেকে, বা অনেক কিছুই হতে পারে, সেটা অনেক ধরনের উদাহরণ হতে পারে, তো ধর্ম আফিমের নেশা, এটা কি বিশ্বাস করো? তোমরা হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ, ধর্ম আফিমের নেশা। কিন্তু তারপরে আবার তোমরা পরের দিন সকালে গিয়ে হয়তো বা এই সন্ধ্যেবেলা করে হয়তো ধূপ ধুনো দিয়ে হয়তো ঠাকুর পুজো করবে। কেন করবে না? তার কারণ তোমরা দুটো সাইডই জানো। তুমি বলতে পারছো না, সেটা আলাদা বিষয় হতে পারে, কিন্তু ইন প্র্যাকটিস তুমি দুটোরই লাভ পেয়েছো বলে তুমি ওটা প্র্যাকটিস করো। সো কোথাও গিয়ে তোমাকে কি মানতে হবে, যে ইন্ডিভিজুয়াল তুমি নিজেকে স্যাটিসফাইড করতে গিয়ে তুমি এটাও ভালো করে জানো যে কালচারাল যে নর্মস যেটা আছে, যে ট্র্যাডিশনস যেটা আছে, এগুলোকে তুমি ইগনোর করতে পারবে না। এবং লেজিটিমেসি, যে যেটা তুমি করবে সেটা যদি সকলে মেনে না নেয় তাহলে তুমি সেটা করবেও না। অনেক সময় আমরা এটা করতে দেখি, যে সকলের তার মানে একটা কি সম্মতির প্রয়োজন থাকে। আমরা জানি যে সম্মতি পেলেই সেটা বৈধ হয়, লেজিটিমেট হয়, তাহলে বৈধতার একটা কিন্তু সেখানে জায়গা থাকে। তো শুধুমাত্র এখানে দক্ষতার ভিত্তিতে যে আমি পারি বলে আমি এটা করব, তা কিন্তু আমরা করি না। আমরা পারি, আমরা করব, কিন্তু কথাটা হচ্ছে তারপরও আমরা কম্প্রোমাইজ করি। কার সাথে কম্প্রোমাইজ করি? এস্টাবলিশ রুলস, রেগুলেশনস, কালচার, ডিসিপ্লিন, এগুলোর সাথে আমরা কিন্তু কম্প্রোমাইজ করি। তো এদের কোর জায়গাটা কোথায়? এদের আন্ডারস্ট্যান্ডিং এর কোর জায়গাটা হচ্ছে এটাই, যে মানুষ শুধুমাত্র এখানে এফিসিয়েন্সি বা দক্ষতা আছে বলেই সে সবকিছু করে যায় না, বরং সে কি করে, সে সামাজিক নিয়ম কানুনগুলোকেও মাথায় রাখে। তো নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ কি করবে, যে যখন ফাংশনস করবে তখন কিন্তু তার আলোচনার বিষয়বস্তু হবে এই মিক্স, এইরকম একটা মেথড। কি বলছে এখানে দেখো, অর্গানাইজেশনস অফেন কনফর্ম টু সোসাইটাল এক্সপেকটেশনস থ্রু আইসোমরফিজম। এখানে কি বলছে, যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে আমরা ওই যেটা বললাম, যে আমরা সামাজিক যে
এক্সপেকটেশনস গুলো আছে, যেটাকে বলছে সামাজিক যে চাহিদা, মানে কি বলবো, যে চাহিদাগুলো এক প্রকার। এক্সপেকটেশনস কে বাংলায় কি বলা হয়? এক্সপেকটেশনস কে চাহিদা, আশা করা স্যার। স্যার আশা বা প্রত্যাশা, আশা বা প্রত্যাশা। রাইট, আশা বা প্রত্যাশা। সামাজিক যে আশা বা প্রত্যাশা গুলো আছে, সেই সামাজিক আশা প্রত্যাশা গুলোও কিন্তু তুমি ভ্যালু দেওয়ার চেষ্টা করো। এটা আমরা করি, এটা সবাই করি আমরা। সো এরা ওই জায়গাটিতে এসে কিন্তু বলা যেতে পারে নতুন ভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে আমি ইন্ডিভিজুয়াল পারি মানে আমি সব করব, তা কিন্তু নয়। অর্থাৎ আমরা যখন রাস্তা দিয়ে চলি, এক প্রকার এটা ভাবো যে রাস্তা দিয়ে যখন আমি চলি, তখন আমার গাড়ির স্পিড আছে, আমি টাকা দিয়ে একটা দামি গাড়ি কিনেছি, আমার স্পিড আছে, ওটা আমার দক্ষতা, আমি স্পিডে যেতে পারি। তার মানে তো এই নয় যে আমি রাস্তা দিয়ে হাই স্পিডে বেরিয়ে যাই, না, আমি সেটা করি না, আমরা কেউ করি না। আমরা কি করি না, পাশাপাশি তো আরো অনেক মানুষ চলছে, তো তাদেরকে আমরা রাস্তাটা ছেড়ে দিই, কারণ এটাই সামাজিক নিয়ম যে তুমি চলো, তোমার দক্ষতা আছে, তোমার স্পিড বেশি, তুমি চলো, কিন্তু যার স্পিডটা কম তাকেও কিন্তু সুযোগ করে দাও, বা যার স্পিডটা আরো বেশি তোমার থেকে তাকেও জায়গাটা করে দাও, কারণ এটা সামাজিক ডিসিপ্লিন। বা যিনি বিপরীত দিক থেকে আসছেন তাকেও তোমার সাইড দিয়ে চলো, বা তুমি শান্তভাবে গাড়িটা চালাও, তোমার স্পিড আছে মানে এই নয় যে তুমি জোরে গাড়িটা চালিয়ে যাবে। তাহলে সমাজের একটা যে নিয়ম আছে, সামাজিক ডিসিপ্লিন যেটাকে বলা হচ্ছে, সেটাকেও আমরা কিন্তু মাথায় দিয়ে রাখি যে সমাজের এটাই এক্সপেকটেশনস তোমার কাছে, যে সেখানে কি হবে, যে সেটা তুমি ভ্যালু দেবে। তো এগুলো আমরা জানি, এগুলো হয়। ডিসকার্সিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ইনস্টিটিউশনালিজম, আমি এটাতে যাচ্ছি না কারণ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ছেড়ে দাও, দেখে নিও নিজের মতো করে। এখানে তাও একবার দেখে নাও কি বলছে, ফোকাস অন হাউ আইডিয়াস, কমিউনিকেশনস অ্যান্ড ডিসকোর্স ইনফ্লুয়েন্স ইনস্টিটিউশনাল স্টেবিলিটি অ্যান্ড চেঞ্জ। যে কি করে, যে একটা যে ভাবনা, একটা যে যোগাযোগ, একটা যে একটা যে একটা কি বলবো যে মানে মতামত বা আলোচনা, এগুলোও কি করে, এগুলোও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে স্থায়িত্ব এবং পরিবর্তন, সেগুলোকে কিন্তু ফোকাস করে, সেগুলোকেও কিন্তু এক প্রকার প্রভাবিত করে। তো এগুলো আমরা জানি যে স্বাভাবিকভাবে, সে কারণে যেগুলো টাইম টেস্টেড হবে সেটাই নয়, মানে আমরা যেগুলো সাইন্টিফিক জিনিস সেগুলো নয়, আইডিয়া যেগুলো ভাবনা, যেটা হয়তো পিওরলি সে ঠিকও নয় ভুলও নয়, তো সেই জিনিসগুলোকে আমরা গ্রহণ করি। ডিসকোর্স, যেটা আলোচনার বিষয়বস্তু হতে পারে, যে কোনো একটা পক্ষকে সমর্থন করছে না, তো সেগুলোও কিন্তু প্রতিষ্ঠানকে হয়তো একটা ভালো জায়গা করে দিতে পারে, বা তার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে, স্টেবিলিটি নিয়ে আসতে পারে। এগুলো নিজের পরিবারের দিকে তাকালে আমরা দেখতে পাই সহজভাবে। এরপরে চলে আসো এখানে কি বলছে, স্ট্রাকচারাল ইনস্টিটিউশনালিজম। কে কে আছে? ডগলাস সি নর্থ, নামটা পরিচিত নাম, নেটে তোমরা পেয়েছো জানো। উইলিয়াম স্কট, এই নামটাও তোমরা পেয়েছো। স্ট্রাকচারাল ইনস্টিটিউশনালিজম, ডগলাস সি নর্থ আর উইলিয়াম স্কট। কি কোর আইডিয়া? বইয়ের নামটা নেই এখানে। কোর আইডিয়া কি? কম্বাইন্স রেশনাল চয়েস অ্যান্ড কালচারাল পার্সপেক্টিভ, যে সাংস্কৃতিক যে দৃষ্টিভঙ্গি আছে, যেটা সকলের সাথে কমন, যেগুলোকে বলা হচ্ছে, এবং যে হচ্ছে কম্বাইন চয়েস, মানে সকলের যে পছন্দের যে বিষয় সেগুলো, তো এগুলোর মধ্যে একটা কম্বিনেশন করে সে কি বলছে, যে হাইলাইটস হাউ বোথ ইন্ডিভিজুয়াল অ্যাকশনস অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্রাকচারাল mutually reinforcing. Institutions are influenced by broader social, economic, and political structure, often under external pressures such as globalization and capitalism. যে এখানে আমরা জেনারেল দেখতে পাই যে ইনস্টিটিউশন যেগুলো আছে, সেগুলো কি হয়, যে সামাজিক, যেগুলো বারবার বলছি, যে সামাজিক যে সমস্ত বিষয় আছে, অর্থনীতির বিষয় আছে, রাজনৈতিক যে স্ট্রাকচার আছে, সমস্ত কিছুকে মান্যতা দিয়েই প্রতিষ্ঠানগুলো নিজেকে কিন্তু নিজের মতো করে কিন্তু সার্ভাইভ করায়। কমপ্লিটলি তার ইনস্টিটিউশনস পারে মানে সবকিছু করে যাবে তা কিন্তু করে না, সে প্যারালালি এই তার বিপরীত দিকে যারা আছে সেগুলোকেও ভ্যালু দেওয়ার চেষ্টা করে। তো এগুলো আমরা জানি। যাই হোক, তাহলে এখানে একটা কম্প্যারিজন যদি করো, তাহলে কি কি পাবে? ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনালিজম পাবে আর নিউ ইনস্টিটিউশনালিজম পাবে। ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনালিজমের মধ্যে কি পাচ্ছ? যে ফর্মাল স্ট্রাকচার পাচ্ছ। ফর্মাল স্ট্রাকচারের মধ্যে ধরে নাও ওই পার্লামেন্ট, আইন কানুন, আইন, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, মন্ত্রী, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। যেমন কনস্টিটিউশনের কথা বলে দিয়েছে, লিগাল ফ্রেমওয়ার্কের কথা বলে দিয়েছে। কিন্তু নিউ ইনস্টিটিউশনালিজমের মধ্যে ফর্মালের জায়গায় তোমরা কি পাবে? দুটোই পাবে, ফর্মালও পাবে, ইনফর্মালও পাবে। অর্থাৎ আইন কানুন, নিয়ম, আইন কানুন যা কিছু আছে, অর্থাৎ আইন কানুন, পার্লামেন্ট, লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, এগুলো যা আছে, এগুলোর পাশাপাশি আমরা কি জানি, এগুলোর পাশাপাশি সমাজে আরো অনেক ধরনের ইনফর্মাল বিষয় আছে। যেমন ইনফর্মাল বিষয়, যেমন ধরে নাও যে যেমন বিবাহের একটা নির্দিষ্ট নিয়ম আছে, এটা কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই, এটা আইনে কোথাও লেখা নেই। তো বিবাহের ওই নিয়মটা তার মানে কি, একটা 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 মানে মানে এই পার্টিকুলার দিক থেকে যদি দেখো, তাহলে হচ্ছে একটা ইনফর্মাল ইনস্টিটিউশনস, যে কোথাও এটা লেখা নেই, কোথাও লেখা নেই যে এটাই তোমাকে করতে হবে, এটাই তোমাকে মেনে চলতে হবে। যেমন ধরে নাও তোমার লিগাল ম্যারেজ করলে সেটা ফর্মাল,
কিন্তু তুমি সোশ্যাল ম্যারেজ যেটা করলে, যেটা কোথাও কোনো সংবিধানে লেখা নেই, যে সেখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে 7 পাক ঘোরা হচ্ছে, সেখানে সিঁথিতে সিঁদুর দিচ্ছে, সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় সেখানে আবার সিঁথির দিকে তাকানো যাবে না, তাই না? সেখানে গিয়ে সে মেয়ের বাবার কাছ থেকে ছেলে তার স্ত্রীকে নিয়ে আসছে। এই যে বিষয়গুলো যেভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, মানুষ এগুলোকে মূল্য দেয়, এগুলোকে মূল্য দিয়ে মানুষ নিজের মতো করে একটা একটা কি করে, যে একটা নিজেদের জীবনটাকে প্র্যাকটিস করে, নিজেদের মানে কি বলে, একটা রুলস, একটা রেগুলেশনস, নিজের একটা সামাজিক একটা বলতে পারো যে প্রতিষ্ঠান, এগুলো এক প্রকার। তো সামাজিক এই ধরনের ইনফর্মাল প্রতিষ্ঠানগুলোকেও মানুষ মূল্য দেয়, দিয়ে কি করার চেষ্টা করে, সে কিন্তু নিজের বেটারমেন্ট, হ্যাপিনেস এগুলো ইনশিওর করার চেষ্টা করে। তো এগুলো কোথাও তো একটা পুরনো, এদের পেছনে একটা হিস্ট্রি আছে, এগুলোর পেছনে একটা ইনফর্মালিটি আছে, এগুলোর পেছনে কোথাও একটা কিন্তু ব্যতিক্রমিতা আছে, এগুলোর পেছনে কোথাও গিয়ে কিন্তু একটা একটা যুক্তির বাইরেও বেরিয়ে এগুলোকে কিন্তু প্র্যাকটিস করার একটা জায়গা আছে। তাহলে এরা বলার চেষ্টা করে যে সবসময় যুক্তি কেন্দ্রিক হবে, সবসময় ফর্মাল হবে, সবসময় একটা প্রাতিষ্ঠানিক হবে, মানে প্রাতিষ্ঠানিক মানে ওই আর কি, মানে কোর্সে কোর ফর্মাল ইনস্টিটিউশন সেন্ট্রিক হবে, তা কিন্তু নয়, এগুলোও হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে এরা কিন্তু জোর দেয়। দেখ বাকিগুলো দেখে নিও যেগুলো বললাম, যেমন হচ্ছে নর্মসের কথা বলছে, কালচারের কথা বলছে, ডিসকোর্সের কথা বলছে। ডিসকোর্স মানে একটা আলোচনা হতে পারে, এটাও নয় ওটাও নয়, মাঝখানে হতে পারে কোনো কিছু, বা দুটোই ঠিক হতে পারে, দুটোই ভুল হতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে ডিসকোর্স বলা হয়। অ্যাপ্রোচ কি বলছে? অ্যাপ্রোচ বলছে ডেসক্রিপটিভ অ্যান্ড নরমেটিভ, যে ওরা শুধু যেটা বললাম ট্র্যাডিশনাল, তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, সেখানে ডেসক্রিপটিভ, তারা বর্ণনাই করে যে সরকার কি কাজ করবে, সরকারের কটা ব্রাঞ্চ হবে, কনস্টিটিউশন কত পাতার হবে, জাস্ট এই ধরনের বিষয় কতগুলো জাস্ট বর্ণনা করার কাজটা করে। কিন্তু নিউ ইনস্টিটিউশনালিজম আমরা এসে কি দেখলাম, বা পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশনসে আমরা এটা দেখেছি যে অ্যানালিটিক্যাল কথা বলছে এরা, যে না শুধু ব্যাখ্যা করলে হবে না, বিশ্লেষণও করতে হবে। বিশ্লেষণ করে কি করতে হবে, ভালো আর মন্দ তুমি দুটোকেই রেখে দাও, মানুষের যেটা পছন্দ সে সেটা নেবে, বা তোমাকে ভালো মন্দ বলারও দরকার নেই, ভালো মন্দ তোমার বলার দরকার নেই। ভালো মন্দ কারা বলে? যারা হচ্ছে ডেসক্রিপটিভ, যারা হচ্ছে নর্মেটিজমকে প্র্যাকটিস করে, তারা ভালো মন্দের কথা বলে। কিন্তু এখানে ভালো মন্দ বলার দরকার নেই, তুমি বিশ্লেষণ করে রেখে দাও যে এই পথে গেলে এই জিনিসগুলো হবে। এখন যার জন্য ভালো হবে সে ভালোভাবে নেবে, যার জন্য খারাপ হবে সে খারাপভাবে নেবে। তোমার এখানে কিন্তু ডিসিশন শুনিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বলো কি বলছো নূর? নরমেটিভ মানে কি? নর্মেটিভ মানে হচ্ছে আদর্শ, ঠিক আছে? আদর্শ মানে যেটা ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়ের কথা বলছে সেটাকে বলা হচ্ছে, এবং এগুলোর মধ্যে যেটাকে পজিটিভটাকে যেটা নিচ্ছে সেটা হচ্ছে আদর্শবাদের কথা। বুঝতে পেরেছো? ঠিক আছে। তো এখানে কি হচ্ছে যে এদের বক্তব্য হচ্ছে যে ভালো মন্দ উচিত অনুচিত বলার দরকার নেই, এটা নর্মেটিজম বলতো, এটা ডেসক্রিপটিভ ওই স্টাডিতে এগুলো অধ্যয়ন করা হতো, এগুলো ট্র্যাডিশনাল থিওরির মধ্যে আসে। বলার দরকার নেই। তুমি বলবে কেন? ভালো মন্দ তুমি কিসের ভিত্তিতে ডিসাইড করছো? তুমি নিজের মতো করে ডিসাইড করছো, নিজের প্যারামিটার্স নিজে ডিসাইড করে নিচ্ছ, সেই প্যারামিটার্স এর ভিত্তিতে তুমি বলছো এটা ভালো এটা মন্দ। তো সেই প্যারামিটার্স তো আমার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো কাজে তোমার ভালো মন্দ বলার দরকার নেই, যে এটা উচিত ওটা অনুচিত, এটা ন্যায় ওটা অন্যায় বলার দরকার নেই। তুমি বিশ্লেষণ করে রেখে দাও যে ঘটনাটা এই ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছে, এখান থেকে শুরু হয়েছিল, এখানে এসে শেষ হয়েছে, তার মধ্যে এই জিনিসগুলো সেখানে দেখা গেছে, বাস তাহলেই হবে, আর কিছু করার দরকার নেই। এবং তুমি বলো যে এটা হলে মানে এবং তুমি বলো যে এই জিনিসগুলো করলে হয়তো এদিকে যেতে পারে, সেই জিনিসগুলো করলে ওদিকে যেতে পারে। এবার মানুষ যথেষ্ট এখানে দক্ষ, সে নিজের মতো করে বোঝার জন্য সে নিজের মতো করে বিশ্লেষণ করে নিয়ে নেবে, তার নিজের মতো করে যেটা ভালো হবে সে নিজের মতো করে অ্যাকসেপ্ট করে নেবে। তোমাকে বলার দরকার নেই এখানে, তোমাকে মানে স্টেটের গার্জিয়ানশিপের কথা বলা হচ্ছে যে তোমার বলার দরকার নেই। তো অ্যানালিটিক্যাল, এক্সপ্লেনেটরি এরকম ভাবে, এবং এম্পেরিক্যালটাও, তো এগুলোর ভিত্তিতে সেটা হবে। তবে কমপ্লিটলি নর্মেটিজমস গুলোকে মানে ওটা এখানে মেনশন করা নেই, কিন্তু এটা হবে যে নর্মেটিভ আইডিয়াগুলোকে তারা যে কমপ্লিটলি ইগনোর করেছে তা নয়, কারণ দুটোরই মিক্স ফর্মে এরা তৈরি হয়েছে। সো ওটাও কিন্তু এখানে আছে। তো নিও ভার্সন যেহেতু, তো এটাও এখানে কিন্তু তারা তৈরি করেছে, রেখেছে, এখানে মেনশন নেই, এটা তোমরা লিখে নিতে পারো। এজেন্সি স্ট্রাকচারের কথা যদি বলো, তাহলে ইনস্টিটিউশন স্ট্যাটিক এক্সটার্নাল কনস্ট্রেইন্ট, এগুলো দরকার নেই, এত বেশি প্রয়োজন পড়বে না। চেঞ্জ এক্সপ্লেনেশন এগুলোর প্রয়োজন নেই, এগুলো জাস্ট একটু দেখে নিও। এখানে বলছে কি, স্কোপ বলছে প্রাইমারি ওয়েস্টার্ন ডেমোক্রেসিস, যে পশ্চিমী যে সভ্যতা যেগুলো আছে বা গণতন্ত্র আছে, পশ্চিমী যে গণতন্ত্র, সেই পশ্চিমী গণতন্ত্র এই ধরনের আইডিয়াগুলোকে দেখা যেতে পারে। যেমন ওরা আমাদেরকে যেমন বলে দেয় যে মানে হ্যান্ডসামের ডেফিনেশন বলে দিয়েছে, বিউটিফুলের ডেফিনেশন বলে দিয়েছে, তারা সুন্দরের ডেফিনেশন তৈরি করে দিয়েছে, এগুলো সব করছে তারা আমাদেরকে বলে দিয়েছে এটা ভালো এটা খারাপ, এই স্কিনের এই কালারের স্কিনটা ভালো, ওই কালারের স্কিনটা খারাপ, এগুলো আমাদের সব বলে দিয়েছে না ওরা, কাইন্ড অফ।
তো ডেমোক্রেসিতেও ঠিক একই রকম ভাবে, ডেমোক্রেসি মানে এটাও ডেমোক্রেসির পার্ট, এগুলো যেগুলো বললাম, তো এইরকম ভাবে ওরা সমস্ত কিছু আমাদেরকে বলে দিয়েছে। এবং যখন বলেছে তারা কি করেছে, নিজেদেরটাকে বেস ধরেছে, কি না ওরা সাদা, তাই আমাদেরকে বলেছে যে সাদা মানুষরাই তার মানে অতি উত্তম দেখতে, সুন্দর দেখতে, তাহলে তোমাকে সাদা হতে হবে, তাহলে ওই কনসেপ্ট গুলো বলে দিয়েছে। বা ওরাও যখন দেখবে আরবানাইজেশন তৈরি করেছে বা সমস্ত কিছুর মধ্যে তারা দেখবে কি করেছে, যে ওদের মতো করে তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। ওরা বলছে যে তুমি যদি শর্ট ড্রেস পরো তাহলে তোমার স্বাধীনতার মানে চূড়ান্ত একটা বলতে পারো যে একটা উপভোগ তুমি করতে পারবে, তুমি যদি বড় কোনো ড্রেস পরো তাহলে তুমি সেটা পারবে না, বলে দিয়েছে তারা। এগুলো আমরা করছি, বলে দিয়েছে মানে কি, এগুলো রোজ সোশ্যাল মিডিয়াতে এগুলো ঘুরছে, ওগুলো থেকে আমরা দেখে দেখে প্রভাবিত হচ্ছি এবং আমরা ওই পথেই যাচ্ছি। কিন্তু এটা তো বাস্তবতা নয়। কি দেখলে কিছুদিন আগেই তোমরা দেখলে না, একটা আন্দোলন হলো যখন ইরানের মেয়েরা যখন বোরখা খুলে ফেলতে চাইছে, তারা পড়তে চাইছে না, তখন ইন্ডিয়াতেই একই সময় কর্ণাটকে তোমরা দেখলে যে ইন্ডিয়াতে তোমরা দেখবে যে কিছু কলেজ পড়ুয়া স্টুডেন্ট কর্ণাটকে তারা আবার বোরখা পড়তে চাইছে, এবং সে বোরখা পরে গেছে বলে কলেজ তাকে সাসপেন্ড, তাকে বাধা প্রদান করছে যে না বোরখা পরে তোমার আসা যাবে না। তো স্টেট এখানে এক প্রকার ডিসাইড করে নিচ্ছে। তো এটা ডিসাইড করার অধিকার তো কারণেই যে কে বোরখা পরবে আর কে বোরখা পরবে না। ওর পছন্দ হয়েছে ও পরবে না, ওর পছন্দ হয়েছে ও পরবে, ওর যদি হ্যাপিনেস এটার মধ্যে দিয়ে এনশিওর হয় তাহলে হবে। এখন অনেকে এটার মধ্যে হিস্ট্রিটাকে লিঙ্ক করার চেষ্টা করে, বাট হিস্ট্রিটাকে তুমি সব হিস্ট্রি দিয়ে সমস্ত কিছু যাচাই করতে পারবে না, কালচারটিকেও তোমাকে যাচাই করতে হবে, কালচারের প্যারামিটারসও তোমাকে সেটা দেখতে হবে। তো কেউ যদি চায় যে তার কালচারটিকে রক্ষা করবে, আর কেউ যদি না চায় যে তার কালচারটিকে সে রক্ষা করবে না, বরং সে নিজের মতো করে কালচারের বিরুদ্ধে গিয়ে সে নিজের জীবনটাকে উপভোগ করবে, তাহলে দুটোই ঠিক। কিন্তু ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ফিলসফি আমাদেরকে সেটা শেখায় না। এখন নতুন করে শেখাচ্ছে, কিন্তু যেটা মডার্নাইজেশন যেটাকে আমরা বলছি, মডার্নিজম যেটাকে বলছি, সেই মডার্নিজম আমাদের সেটা শেখায়নি। আমাদেরকে বলে দিয়েছে যে তারা যেইভাবে দেখেছে জিনিসগুলোকে, যেইভাবে ডেভেলপ করেছে সেটাই ঠিক, বাকি সমস্ত কিছু ভুল। যেমন দেখবে আম্বার হার্ট আর জনি ডিপের যে কেসটা যখন চলছিল, তখন দেখবে সোশ্যাল মিডিয়াতে এটা ঘোরাফেরা করছিল যে পৃথিবীর সব থেকে মানে খুব ভালো ভালো ফেসিয়াল আকৃতির যদি কোনো মানুষ বলো তাহলে নাকি সেটা খবরের কাগজে সেই সময় বড় করে বেরিয়েছিল, সেখানে একটা কোনো সায়েন্স জার্নালে তারা বলছে যে সেই সুন্দর আকৃতির বর্ণনা হচ্ছে, সুন্দর আকৃতির ফেস যদি বলো তাহলে সেই ফেসটা নাকি কার না, আম্বার হার্ট না কি নাম, ইয়েতে ওনার মিসেসের নাম ছিল, যেটা সেই সময় বড় একটা কেস চললো, যেটা ওপেনলি সোশ্যাল আমরা দেখলাম, লাইভ দেখলাম যে কেসটা শুনানি। তো সেটার কথা বলছিল। এখন কি এটা কেউ মেনে নেবে যে না পৃথিবীতে তাহলে সব থেকে সৌন্দর্যের অধিকারী বা একটা মোটামুটি ভাবে ধরে নাও যে একটা সুন্দর আকৃতির ফেসের অধিকারী শুধুমাত্র আম্বার হার্ট, আর কেউ নেই পৃথিবীতে? বা ওই ধরনেরই মানুষরা শুধু একটা কমপ্লিট স্ট্রাকচার ক্যারি করছে যেটা বেস্ট, বাকিদের স্ট্রাকচার কোনো বেস্টের মধ্যেই আসে না, তা তো নয়। তো ওরা সমস্ত কিছু বিষয়ের মধ্যেই তোমরা দেখবে এরকম ভাবে সায়েন্সকে নিজের মতো করে গড়ে নিয়েছে, যুক্তিকে নিজের মতো ভাবে গড়ে নিয়ে তারা কি করার চেষ্টা করেছে, আমাদেরকে সেটাই দেখিয়েছে যেটা হলে ওদের লাভ হবে। এবং আমরাও অনেক সময় কি করি, অন্ধ অনুকরণ করি সেটাকে। সো এই নয়া ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ এসে বলার চেষ্টা করছে যে নতুন যে নিয়ম কানুনগুলো হবে, ইনস্টিটিউশন মানে এখানে নিয়ম কানুন হিসেবে পড়ো, তো নিয়ম কানুন যেগুলো হবে সেই নিয়ম কানুনগুলো এখানে কি হবে, নিয়ম কানুনগুলোর মধ্যে দুটোই থাকবে, যেটা আমি তোমাদের বললাম। যদি কেউ সেখানে বোরখা পড়তে চাইছে পড়ুক, যদি কেউ বলছে আমি বোরখা পরবো না, আমি শর্ট ড্রেস পরবো, পড়ুক। আলটিমেট উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তার নিজের চয়েসটা। এবং কমপ্লিটলি এই জায়গাতেও তাকে ছেড়ে দিলে হবে না যে সে এখন হয়তো ত্যাগ করতে চাইছে, কারণ সেটা যদি তার আবার সাবঅর্ডিনেশনেরও কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেখানে কিন্তু কালচারটিকেও ভ্যালু দিতে হবে, তখন আবার স্টেটের গার্জিয়ানশিপটা ফিরে আসবে এবং সেটা ফিরে আসা উচিত। তো এদের আর্গুমেন্ট আবার ওখানেও, যেমন ইরানে দেখলে সরকার কোনো কিছুতেই শুনলই না কথা, এত বড় একটা মহিলাদের আন্দোলনকে কিভাবে চাপিয়ে দিল, ধামাচাপা দিয়ে দিল, কারণ ওরা জানে যে মহিলারা মানে উপর থেকে যারা এখানে দেশটাকে পরিচালনা করছে তাদের এটা ফিল হয়েছে যে মহিলারা আজকে বোরখা ত্যাগ করতে চাইছে, সেই মহিলারা এটা ঠিকই হয়তো বোরখা দিয়ে তাদেরকে হয়তো অনেকটা সাপ্রেস করা হয়, এটা ঠিক, কিন্তু প্যারালালি এটাও ঠিক যে বোরখাটা খুলে দিলে আজকে যে কালচারটা আমাদের দেশে ঢুকবে সেই কালচারটাতে হয়তো দেখা যাবে যে লাভটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডই তুলবে। তো সেখানকার পলিসি মেকার্সরা, সেখানকার লিডার্সরা কিন্তু সেটা করতে দিল না। আন্দোলনটা এত দীর্ঘদিন ধরে চললো, কিন্তু তারপরও আন্দোলনটাকে সাপ্রেস করে দিল। তো কেন দিল? কারণ তারা নিজেদের কালচারাল যে অটোনমি, সেই অটোনমিটাকে রক্ষা করতে চায়, সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো
তো এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু এখানে মাথায় রাখা হয়েছে। তো এইখানে এই কারণে বলছে ক্রস কালচারের কথা বলা হয়েছে, ইন্টারডিসিপ্লিনারির কথা বলা হয়েছে, গ্লোবালের কথা বলা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে তোমরা এই কনসেপ্টটা এখানে কিন্তু পাবে। মেথোডোলজি যদি কথা বলো, ইন্ডাকটিভ রিজনিং এর কথা বলেছে এটা, যদি আমার মনে হয় এটা একটু উল্টো করে বলেছে, ইন্ডাকটিভ নয়, এটা হবে ডিডাকটিভ। এটা আমি কারেক্ট করে দেবো, এটা ডিডাকটিভ হবে আর এটা হবে ইন্ডাকটিভ। তো এই দুটো আমরা পাবো, এটা হবে ডিডাকটিভ কারণ কমপ্লিটলি এটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দেওয়ার একটা কনসেপ্ট, আর এটা হচ্ছে ইন্ডাকটিভ হবে কারণ এটা হচ্ছে নিচ থেকে উপর দিকে যাচ্ছে। এবং এর মধ্যে উপর থেকে যে আসছে না তা কিন্তু নয়, বাট হ্যাঁ এরা স্বীকার করে নিয়েছে নিজেদের সীমাবদ্ধতাকে। তো এটা হবে কিন্তু এক প্রকার বলতে পারো ইন্ডাকটিভ। এগুলো আমরা দেখতে পাবো। ইনস্টিটিউশনাল টাইপ যদি বলো তাহলে কি আছে, যে এরা ফোকাস করতে যে কতগুলো কোর বা হার্ট ইনস্টিটিউশন, যেটা বললাম যে ল, কনস্টিটিউশন, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তাদের নিয়ম কানুনগুলো, সেগুলোতে। কিন্তু এরা এসে বলার চেষ্টা করছে কি না, বলছে এরা সফট, এরা হার্ডের পাশাপাশি সফট ইনস্টিটিউশনস গুলোকেও প্র্যাকটিস করছে, যে হার্ড শুধু হবে না, হার্ডের পাশাপাশি সফট ইনস্টিটিউশনস গুলোকেও গুরুত্ব দিতে হবে। যেমন কাস্টমস, যেটা বিয়ে তো একটা প্রথা, এক প্রকার প্রথা, যে ওইভাবেই বিয়েটা করতে হবে। প্রথা, কাস্টমস চলে আসছে দীর্ঘদিন ধরে। কেন? তার কারণ সেটাও একটা কিন্তু মানে সেটার সামাজিক একটা স্বীকৃতি আছে, লেজিটিমেসি আছে, সেটার পেছনে একটা সোশ্যাল লেজিটিমেসি আছে। সমাজ ওইভাবে বিয়ে হলে সেটাকে মেনে নেয়, যে 500টা মানুষ আসবে, সেটা দাওয়াত খেতে আসবে, সেখানে ইনভিটেশনে আসবে, সেখানে তারা এসে আশীর্বাদ করবে, সেখানে তারা কিছু নবদম্পতিকে সেখানে গিফট দেবে, তাদের জন্য সেখানে তারা প্রার্থনা করবে যে তাদের সংসার যেন সুখের হয়। এটা হচ্ছে এখানকার কাস্টমস, প্রথা। তো এইভাবে সমাজ এখানে পরিচালিত হয়। তো এটাও হতে পারে। তো শুধুমাত্র আইন কানুন তৈরি করে সংবিধানে লিপিবদ্ধ করে যে সেখানে বেটারমেন্ট এনশিওর করা যাবে বা সমাজটাকে পরিচালনা করা যাবে তা তো নয়, কারণ মানুষ সবসময় ওই রকম ভাবে ভাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, হার্ডের পাশাপাশি সফট গুলোকেও ভ্যালু দিতে হবে, প্রথাগুলোকেও ভ্যালু দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলোই তোমরা এখানে ঘুরিয়ে ফিরিয়ে পাবে, আর অন্য বিশেষ কিছু নেই এখানে। এগুলোই তোমরা দেখে নিও, দেখবে বইয়ের নামগুলো এখান থেকেই মেইনলি তোমাদের কমন আসবে। আর যে গার্বেজ ক্যান মডেলের কথা বললাম ওটাও দেখে নিও, এখানে দিয়েছি কোয়েশ্চেন্সটা আমি PYQ-তে, বাট তোমরা এটা যখন আমি তোমাদের রেশনাল চয়েস থিওরি আরো ডিটেলসে একবার ধরে ধরে ইয়েতে পড়াবো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আছে তোমাদের, আমি ওটা স্কিপ করে গেছি, ছোট্ট করে পড়িয়েছি, কিন্তু আমি ওটা ব্রডলি যখন তোমাদের পড়াবো এরকম ভাবে টাইম নিয়ে, তখন ওটা ওখানে আলোচনা হবে। এছাড়াও যখন তোমাদের ডিসিশন মেকিং থিওরি যখন আমি আবার যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও পড়িয়েছি ওখানে, যখন আমি ইয়েতে পড়াবো মানে কি বলবো ডিসিশন মেকিং অ্যাপ্রোচ, যখন আমি তোমাদের কম্পারেটিভ পলিটিক্সেই দরকার হলে আরেকবার পড়িয়ে দেবো। ডিসিশন মেকিং অ্যাপ্রোচ বোধহয় পড়াইনি আমি তোমাদের, যখন পড়াবো তখন ওখানেও এটা চলে আসবে কিছু কিছু জিনিস, তো তখন ওগুলো আলোচনা হবে। এই গেল আমাদের বেসিক বিষয়বস্তু। এই গল্পটা যদি মনে রাখতে পারো, এই ধারণাগুলো যদি তোমাদের মাথায় থাকে, তাহলেই দেখবে আর কিছু গুলোবে না, যা কিছু জিজ্ঞেস করবে তোমরা এখান থেকে করে আসতে পারবে। এটাই জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। বলো এবার কার কনফিউশন হচ্ছে, কার কোথায় কি প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে। স্যার একটু ওই লাস্টে যেটা বললেন না যে হার্ড এবং সফট এর উপরে ফোকাসটা রাখে, ওই কম্প্যারিজনে একটু যাওয়া যাবে? মানে লাস্ট যে কম্প্যারিজনটা ছিল যেখানে কাস্টম, ভ্যালু, ট্র্যাডিশন। হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বললে ভালো হতো, আমার নেটওয়ার্কের জন্য বুঝতে পারলাম না। এই ইনস্টিটিউশনাল টাইপটা কোথায়, কোনটার উপরে ফোকাস রাখছে, আর এটা মানে দুটো তো একসাথে প্রায় হয়ে গেছে। হুম 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 হুম। এখানে হচ্ছে ফোকাস অন হার্ট ইনস্টিটিউশন, কি কি লস আর কনস্টিটিউশন, এটা হবে লস আর কনস্টিটিউশন। এটা উল্টো হয়েছে, ইনক্লুড, এটা হবে ইনক্লুড লস অ্যান্ড কনস্টিটিউশন, এতটা হবে, এটা কারেক্ট করে দেবো আমি। আর এটা হবে হার্ড অ্যান্ড সফট ইনস্টিটিউশনস, কাস্টমস, নর্মস অ্যান্ড কালচার। বুঝতে পেরেছো? হার্ড বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, যে আইন কানুন সেগুলো লিপিবদ্ধকরণ করো, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের বুঝতে পেরেছি মানে ইনস্টিটিউশনে যে সমস্ত রুলস রেগুলেশন প্রোটোকল গুলো রয়েছে সেগুলো হচ্ছে হার্ড, আর সফট গুলোর মধ্যে ওই আপনার কাস্টম, নর্ম, কালচার, এগুলো সাধারণত পড়ছে, যেগুলো কালচারের উপরে বেস করে গড়ে উঠেছে। এক্স্যাক্টলি ওটাই। ঠিক আছে, আর কিছু? স্যার কম্পারেটিভ পলিটিক্স এর উপর টেক্সট বুক কোনটা ভালো হবে? টেক্সট বুকস কম্পারেটিভ পলিটিক্স এর উপর টেক্সট বুক নিয়ে নাও, কম্পারেটিভ জেসি জোহারির বইটা, কম্পারেটিভ পলিটিক্স জেসি জোহারি। ঠিক আছে, ভালো বই, নিতে পারো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো মন খুলে।
বাকিরা যারা নতুন জয়েন করেছো আজকে, তানিয়া খাতুন নতুন জয়েন করেছো, বোঝা গেছে তানিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো রোজ ক্লাসটা করবে, দেখবে তোমার তোমার যাতে হাতে যত সময় আছে তার মধ্যে তুমি রেডি হয়ে যাবে। আর নতুন জয়েন করেছো আজকে প্রিয়াঙ্ক, বোঝা গেছে? প্রিয়াঙ্ক, আচ্ছা, বোঝা যাচ্ছে। ওকে। নাসরিন নতুন জয়েন করেছো, বোঝা গেছে? আর মৌপ্রিয়া? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বলছি এই স্যার পিডিএফটা কোথায় পাবো, মানে এই মেটেরিয়ালটা? ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর নতুন কে জয়েন করেছো? আর নতুন যারা জয়েন করেছো তারা আমাদের বেরিয়ে গেছে। আচ্ছা, সাবির সাবির তো পুরনো বোধ হয় না? বুঝতে পেরেছো তো সাবির? আর কারা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নতুন 5-6 জন থাকার কথা, এই কয়েকদিনের মধ্যে তো 5-6 জন জয়েন করেছো তোমরা। যাই হোক, মুন্না তোমার অসুবিধা হচ্ছে না তো আর? মানে 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 বোঝা যাচ্ছে তো কি যা বলছি? হ্যাঁ, বোঝা গেছে, কিন্তু একটু নেটওয়ার্কের ইস্যুর জন্য আমি কয়েকটা লাইন আমি কিছু বুঝতে পারিনি। তো ভিডিওটা যদি একটু কোথাও পাওয়া যেত ভালো হতো। ওকে ওকে, পেয়ে যাবে, ভিডিওটা পেয়ে যাবে, কি রাতের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। তো যাই হোক, তাহলে আজকে এতটুকুই থাক, আর নতুন করে আর কাউকে কিছু জিজ্ঞেস করছি না, কারণ তোমরা সব পুরনো। বলছিলাম স্যার, পেপার 1 কালকে ক্লাস করতে পারিনি, আমি জয়েন হতেও পারিনি। পেপার 1 না? পেপার 1টা আমি দেখছি, ওটা তোমাদের আমি দিয়ে টেস্ট করালাম। হ্যাঁ, পেপার 1 ক্লাসগুলো কেমন লেগেছে গতকাল? ওটা আমি কিছু জিজ্ঞেস করা হয়নি তোমাদের, কার কার কেমন লেগেছে? আমি কি কন্টিনিউ করাবো ওটা, না আমি নতুন করে তোমাদের এই লজিক্যাল রিজনিং এর তো ক্লাস আমাদের উদয় স্যার করিয়েছিলেন তোমাদের, নাকি ওনাকেই ডাকবো? বলছিলাম দাদা, কালকে যে ক্লাসটা শুরু হয়েছিল, তো উনি আগের দিন একটা প্রিভিয়াস ক্লাস করিয়েছিলেন, তো তার জন্য উনি কালকে সেকেন্ড ক্লাস, মানে ওনার হিসেব অনুযায়ী তো উনি সেটাই কন্টিনিউ করেছিল। এবার যে অ্যাপটাতে ক্লাসটা হচ্ছিল সেটাতে বুঝতে পারছিলাম না যে মাইকে শোনা যাচ্ছিল কি যাচ্ছিল না, কারণ আমি অনেকবার চেষ্টা করেছিলাম বলার যে আই এম অডিয়েবল, বাট কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তো ব্যাপারটা এটা হয়েছে যে এক তো আমাদের তো ফিলোসফি আমার তো ছিলই না ব্যাকগ্রাউন্ডে 11-12, তো যার ফলে সেকেন্ড ক্লাসটা ওইভাবে বুঝতে অসুবিধা হচ্ছিল। কারণ প্রথমে যদি বেসিক্সটা না বুঝি, কারণ উনি নিজেও বলছিলেন যে আগের দিনেরটা না বুঝলে আজকেরটা বুঝতে অসুবিধা, তো সেই বেসিকটা না বুঝে সেকেন্ড দিনেরটা ওইভাবে অসুবিধা। তো সেই হিসেবে তুমি যদি তাকে একবার বলো যে আমাদেরকে অন্তত, মানে ব্যাচটা তো আমরা নতুন, তো আমাদেরকে যেন একদম প্রথম থেকে বোঝানো হয়। তোমাদের ওই ক্লাসটা দিয়ে দেবে বলেছে, মানে তোমাদের ওখানে থাকার কথা ওই ক্লাসটা ওখানে। স্যার ওই ক্লাসটা ওখানে আছে, ওখানটা রেকর্ডিং সেকশনে আছে। রেকর্ডিং সেকশনে আছে। হ্যাঁ, তাহলে ওখান থেকে তোমরা ওটা দেখে নাও যতদিনে আবার ওই ক্লাসটা হবে, কারণ নেক্সট ক্লাস সম্ভবত অন্য টপিকের উপর হবে, আর ফ্রাইডে তোমাদের জন্য কিছু স্পেশাল ক্লাসের অ্যারেঞ্জ করে দেবে। আমি ওই ওই অ্যাপের যিনি মালিক, ঠিক আছে, যিনি ওটা করছেন, মানে আমার সিনিয়র যাদবপুরের প্রফেসর, ওই ইভিনিংয়ের টিচার, তো উনি করছেন ওটা। তো আমি ওনার সঙ্গে কথা হয়েছে আমার। তো যাই হোক, উনি বলেছেন শুক্রবারে একটা তোমাদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করবে। তো তোমরা যদি বলো যে এখানেই কন্টিনিউ করবে তাহলে করতে পারো, আমি তাহলে রাজবাণী হ্যাঁ করে দেবো ফাইনালি। আর যদি বলো যে না আলাদা করে করতে হবে, এটা তো তোমাদের হবে না, তাহলে আমাকে আলাদা করে টিচার দেখতে হবে, ঠিক আছে? কারণ ওরাও খুব ভালো করে, ওদেরও অনেক ক্যান্ডিডেট জেআরএফ পেয়েছে, ওদের অনেক ক্যান্ডিডেট ভালো স্কোর করেছে জেনারেল পেপারে, এবং করে আমি চিনি, আমি পার্সোনালি চিনি, দাদা নিজেও পিএইচডি করেছে যাদবপুর থেকে। এই তো যদি বলো তোমরা যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে ওখানে কন্টিনিউ করতে পারো, রেকর্ড ফেকর্ড যা পাবে যেমন ওখানেই সব পেয়ে যাবে। আর যদি বলো যে না করবে না, তাহলে তো ঠিক আছে। স্যার বলছিলাম পলিটিক্যাল সায়েন্সের নেক্সট ক্লাস তাহলে আবার কবে আছে? পলিটিক্যাল সায়েন্সের রোজ হবে, পলিটিক্যাল সায়েন্সের রোজ হবে, ঠিক আছে? যদি ফার্স্ট পেপারে ক্লাস না থাকে রোজ হবে। ফার্স্ট পেপারে ক্লাস যেদিন থাকবে না থাকবে সেদিন শুধু হবে না, না থাকলে রোজই হবে, ঠিক আছে? আমার ক্লাস রোজ হয়। একই টাইম তো স্যার? বলছি একই টাইম তো 7:30 থেকে? হ্যাঁ, ওকে। টাইম এদিক ওদিক হলে আমি আগে থেকে ইনফর্ম করে দিই। আর বাই এনি চান্স যদি কোনোদিন কোনো আর্জেন্সির কারণে আমি ক্লাস নিতে পারছি না, তো সেটাও বলে দিই। অনেক সময় লেট হয়ে যায়, হয়তো ক্লাসের আগে বলতে হচ্ছে আমাকে, হয়তো টাইমে আমি আসতে পারলাম না বা বাড়িতে, তো তখন এটা প্রবলেম হয় একটু। বাট ঠিক আছে, আমি ইনফর্ম করে দিই। 1-2 দিন ওই রকম হয়তো হয়, বাকি নিয়ম মেনেই রোজ 7:30 থেকেই ক্লাস হয়।
ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর নতুন করে জিজ্ঞেস করছি না কাউকে কিছু। হ্যাঁ, তোমরা পিওয়াইকিউ গুলো সলভ করে নাও। দেখো নিউ ইনস্টিটিউশনালিজমের কোয়েশ্চেন্স রয়েছে ওয়েবসাইটে দেওয়া আছে, সলভ করে নাও। আগামীকাল আমরা কোয়েশ্চেন্স গুলো অ্যানালিসিস করব এবং 2-4টে যদি কিছু নতুন কোয়েশ্চেন্স থেকে থাকে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, চলো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। হুম।